হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। তো আমার গলায় একটু টনসিলের সমস্যা, তো আজকে একটু আস্তে কথা বলতে হবে, বাট তাও আমি চেষ্টা করব যাতে ক্লাসটা তোমরা ভালো মতো করতে পারো। সো কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাদের আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা এখন ব্যতিচারের রাশিমালা থেকে হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার এর শর্তগুলো আলোচনা করব, প্লাস হচ্ছে আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা পড়ব। সো তোমরা সবাই অল ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, একটু জানাও সব কিছু ওকে আছে কিনা। ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব কিছু ক্লিয়ার। ওকে, মোটামুটি সব কিছুই ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো গত ক্লাসে আমরা পড়াইছিলাম ব্যতিচারের রাশিমালাটা কেমন ছিল, যে y ইকুয়াল এ আর সাইন টুয়াইস পাই বাই ল্যামডা ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কত 2। সো এই ধরনের একটা রাশিমালা আমরা দেখছিলাম, যেখানে আমাদের এ আরটা কী ছিল, এ আরটা ছিল হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। ওকে, এ আর সমান আমরা দেখছিলাম এ আরটা কি, এ আরটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। লিখো, এ আরটা হচ্ছে কি, এ আরটা হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। সো এখন আমরা এ আর এর ভ্যালুটা হচ্ছে কত, টোয়াইস এ কস পাই বাই টু এক্স টু মাইনাস এক্স ওয়ান। এ আর এর ভ্যালুটা হচ্ছিল টোয়াইস এ কস পাই বাই টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, যেখানে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে কি পথ পার্থক্য, যেখানে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ানটা হচ্ছে কি পথ পার্থক্য। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা দেখব গঠনমূলক ব্যতিচার গঠনের সত্য আর হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের সত্য। ওকে, সো এখন সবাই লিখো গঠনমূলক ব্যতিচার গঠনের শর্ত। তো লিখো গঠনমূলক ব্যতিচার গঠনের শর্ত। সো গঠনমূলক ব্যতিচার কখন হতো, দেখো গঠনমূলক ব্যতিচার কখন হতো, যখন এই যে দুইটা তরঙ্গ এভাবে যাচ্ছে আর একটা তরঙ্গ এভাবে যাচ্ছে। সো এটা হচ্ছে y1 আর এটা হচ্ছে কত y2। সো দুইটা তরঙ্গ যদি মানে পরস্পর সমদশায় মিলিত হয়, দেখো এটা যেভাবে যাচ্ছে এটাও সেভাবে, বিপরীত দিকে যেভাবে এভাবে এটাও সেভাবে, অর্থাৎ দুইটা তরঙ্গ এখানে দেখো প্রত্যেকটা পয়েন্টে কিন্তু তরঙ্গ দুইটা সমদশায় মিলিত হয়েছে, রাইট? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দুইটা তরঙ্গ সমদশায় মিলিত হয়েছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে আমাদের দুইটা তরঙ্গ সমদশায় মিলিত হয়েছে। তাহলে দুইটা তরঙ্গ যখন সমদশায় মিলিত হয়, তখন লব্ধি তরঙ্গের বিস্তারটা আমরা কেমন পাই, অনেক বিশাল একটা কি পাই, লব্ধি তরঙ্গের বিস্তার পাই। সো আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা কেমন হবে, আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা হবে হচ্ছে অনেক বিশাল। তরঙ্গ সৃষ্টিকারী যে মূল তরঙ্গগুলো আছে, এই দুইটা তরঙ্গ হচ্ছে আমাদের তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গ, প্রায় এই দুইটার কি দ্বিগুণ একটা কি পাবো, লব্ধি তরঙ্গ পাবো, কারণ এখানে দুইটা তরঙ্গ সমদশায় মিলিত হয়েছে, আগের ক্লাসে বলছিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার হচ্ছে এই যে অনেক বিশাল, অনেক বিশাল, রাইট? সো এই লব্ধি তরঙ্গের বিস্তারটাকেই বলা হচ্ছে এ আর। এই লব্ধি তরঙ্গের বিস্তারটাকেই আমরা কি বলতেছি, এ আর। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ওয়েভ বা লব্ধি তরঙ্গ। এটা হচ্ছে কি, এটা হচ্ছে লব্ধি তরঙ্গ। সো এই লব্ধি তরঙ্গের বিস্তারটাই হচ্ছে কি এ আর। এখন আমরা দেখো, তাহলে আমাদের গঠনমূলক ব্যতিচার যখন আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা অনেক বিশাল হয়, তখন আমাদের গঠনমূলক ব্যতিচার গঠিত হয় না, বা একটা পর্দার মধ্যে আমরা উজ্জ্বল অবস্থা দেখবো না। সো সবসময় মাথায় রাখবা, যদি গঠনমূলক ব্যতিচার গঠিত হয় তখন আমরা পর্দার মধ্যে উজ্জ্বল পয়েন্ট দেখব, আর যদি ধ্বংসাত্মক ব্যতিচার গঠিত হয় তখন আমরা একটা পর্দার মধ্যে অন্ধকার বিন্দু দেখব। তো এখন কথা হচ্ছে, এখানে যেহেতু দুইটা তরঙ্গ সমদশায় মিলিত হয়েছে আর লব্ধি তরঙ্গের বিস্তারটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে গঠনমূলক ব্যতিচার। সো গঠনমূলক ব্যতিচারে কি গঠিত হয়, উজ্জ্বল বিন্দু বা আলো পাওয়া যায়, লাইট পাওয়া যায়, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচারের মধ্যে ডার্ক বা শ্যাডো পাওয়া যায়। সো এই জিনিসগুলো আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সো এখন দেখো, গঠনমূলক ব্যতিচার হইতে হইলে লব্ধি তরঙ্গের বিস্তারটা দেখো অনেক বিশাল হতে হবে, রাইট? গঠনমূলক ব্যতিচার যদি হতে হয়, লব্ধি তরঙ্গের বিস্তারটা অনেক বিশাল হতে হবে। তাহলে শর্ত হচ্ছে কি, লব্ধি তরঙ্গের বিস্তার ম্যাক্সিমাম হতে হবে। তাহলে লিখো, গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার, লব্ধি তরঙ্গের বিস্তারকে যেহেতু এ আর দ্বারা প্রকাশ করা হয়, এ আর কে ম্যাক্সিমাম হতে হবে। এ আর কে কি হতে হবে, এ আর কে ম্যাক্সিমাম হতে হবে। সো এ আর এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে, দেখো কসের উপর।
তাহলে এ আর কখন ম্যাক্সিমাম হবে? যখন আমাদের কস ম্যাক্সিমাম হবে। সো কসের সাথে আরও কে যুক্ত আছে দেখো, এই যে এই জিনিসটা যুক্ত আছে, বিস্তার তো, মূল বিস্তার তো কখনো চেঞ্জ হবে না। মূল বিস্তার কি কখনো চেঞ্জ করা যাবে? মূল বিস্তারটা এ হচ্ছে মেইন বিস্তার, এই যে এই বিস্তারগুলো হচ্ছে এ, এই মেইন বিস্তারকে কখনো চেঞ্জ করা যাবে না। তাহলে চেঞ্জ হচ্ছে কে? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমার পথের পার্থক্য চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু দশা পার্থক্য চেঞ্জ হচ্ছে। চেঞ্জিংটা একই রকম হতে পারে, বাট দশা তো প্রত্যেকটা বিন্দুতেই চেঞ্জ হচ্ছে। যেমন এখান থেকে এখানে ছিল, এরপর এখানে গেছে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, মানে প্রত্যেকটা বিন্দুতে দশাগুলো চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা বিন্দুতে পথের পার্থক্য চেঞ্জ হচ্ছে দুইটা তরঙ্গের মধ্যে। তাহলে আমাদের এই এটা ফিক্স থাকলেও আমাদের এই জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? সো এ আরটা কখন ম্যাক্সিমাম হবে? এ আরটা কখন ম্যাক্সিমাম হবে? যখন আমাদের এই জিনিসটা ম্যাক্সিমাম হবে। তাহলে লিখো, এ আর ম্যাক্সিমাম হতে হলে, এ আর ম্যাক্সিমাম হতে হলে cos পাই বাই 2 x2 মাইনাস x1 কে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এ আর ম্যাক্সিমাম হতে হলে কাকে ম্যাক্সিমাম হতে হবে? এ কে। এখন এই জিনিসটা কখন ম্যাক্সিমাম হবে? cos পাই বাই 2 x2 মাইনাস x1 কখন ম্যাক্সিমাম হবে? যখন আমাদের cos ম্যাক্সিমাম হবে, রাইট? সো cos পাই বাই 2 x2 মাইনাস x1 কখন ম্যাক্সিমাম হবে? যখন আমাদের cos ম্যাক্সিমাম। সো লিখো, cos এর, আচ্ছা এবার আমাকে একটু সবাই জানাও cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত? cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত, মানে লিমিট কত, কোন লিমিট থেকে কোন লিমিট পর্যন্ত cos ম্যাক্সিমাম, ওইটা একটু জানাও। কোন লিমিট থেকে কোন লিমিটের মধ্যে cos এর ভ্যালুটা ম্যাক্সিমাম, ওই জিনিসটা একটু জানাও। কোন লিমিট থেকে কোন লিমিটের মধ্যে cos এর ভ্যালু ম্যাক্সিমাম, ওকে? কোন লিমিট থেকে, ফ্রম হুইচ লিমিট টু হুইচ লিমিট cos থিটা ম্যাক্সিমাম? cos এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, কেউ বলতে পারবা? cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু কেউ বলতে পারতেছো না? cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারতেছে না। -1 টু +1, প্রীতম চক্রবর্তী, ভেরি গুড। cos থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে -1 থেকে +1, -1 থেকে +1। সো cos এর ম্যাক্সিমাম ভ্যালু -1 থেকে +1, ওকে? সো cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -1 থেকে +1, ওকে? সো আশা করি সবাই বুঝতে পারছো, আমাদের cos থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -1 থেকে +1। তাহলে আমাদের এই জিনিসটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে অবশ্যই এটার ভ্যালু +-1 হতে হবে, রাইট? সো এই জিনিসটা যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে এই জিনিসটার ভ্যালু হতে হবে +-1। সো লিখো, অর্থাৎ cos পাই বাই 2 x2 মাইনাস x1 সমান কী হতে হবে? +-1। cos পাই বাই 2 x1 মাইনাস x2 মাইনাস x1 সমান কী হতে হবে? +-1। তাহলে এখন দেখো, এখন আমরা ডিরাইভ করি। cos পাই বাই 2 x2 মাইনাস x1 সমান, তাহলে দেখো cos 0 ডিগ্রি কত? cos 0 ডিগ্রি +1, এরপর হচ্ছে cos পাই মানে হচ্ছে cos 180 -1, এরপর cos টুয়াইস পাই cos 360 +1, এরপর হচ্ছে cos 3 পাই, এটার ভ্যালু আসবে হচ্ছে -1, এরপর cos 4 পাই, এভাবে ডট 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 cos n পাই, ওকে? প্রত্যেকের ভ্যালু কি আসবে এখানে? প্রত্যেকের ভ্যালু হয় 1 আসবে, না হলে -1 আসবে, হয় 1 না হলে -1, আইদার 1 অর -1। সো এখানে যে মানগুলো বসাইছি প্রত্যেকটার মান হয় +1 আসবে, না হয় -1 আসবে। সো কসের এই ভ্যালুগুলোর জন্য আমাদের এই cos থিটাটা কী হবে? ম্যাক্সিমাম হবে। তাহলে এখন দেখো, দুই দিক থেকে cos চলে যাই। সো দুই দিক থেকে যদি cos চলে যায়, এখানে আর কত থাকে? π/2 সমান, আচ্ছা cos 0 ডিগ্রির মান তো কত? π/2 সমান কত? তাহলে এখানে cos 0, যদি এখান থেকে চলে যায়, এখানে আর কত থাকে? 0, পাই, টুয়াইস পাই, 3 পাই, 4 পাই, ডট 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 n পাই, ঠিক আছে? তাহলে দেখো ম্যাক্সিমাম 1 না, শুধু ম্যাক্সিমাম -1ও বটে।
কারণ তুমি যখন অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করবা, তোমার একটা সংখ্যা রেখা দিয়ে তুমি যখন অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করবা, তখন তোমার সংখ্যা রেখার ডান দিকে যেমন +1 পর্যন্ত ভ্যালুটা 1, -1 পর্যন্ত ভ্যালুটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1। সো কসের ভ্যালু অ্যাকচুয়ালি +1 থেকে -1। কসের ম্যাক্সিমাম মানে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে -1, পজিটিভ দিকে ম্যাক্সিমাম হচ্ছে +1। এর ভিতরে সবগুলো হচ্ছে কি মিনিমাম, বাট ম্যাক্সিমাম ভ্যালু প্লাস মাইনাস দুইটা কনসিডার করতে হবে, +-1। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো, সো এখান থেকে দেখো আমাদের, সো এখন দেখো, এখন এখানে কি হবে দেখো। ওকে, আচ্ছা এটা ছিল যে হচ্ছে এটা λ/2 ছিল, এটা π/2 না, এটা ছিল হচ্ছে λ/2, এটা ছিল হচ্ছে λ/2, এটা π/2 না। আচ্ছা পড়ার ভিতরে তানজিলা বিতি জিজ্ঞেস করছে tan ms কীভাবে। আচ্ছা পড়াটা শেষ করি তারপরে বলতেছি। ওকে, সো এখন দেখো, এখন দেখো, আচ্ছা আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি cos π/λ। ওকে, এটা ছিল হচ্ছে টয়েসে cos π/λ। দেখো এটা ছিল π/λ, একটু এডিট করো, এটা হচ্ছে π/λ, এটা হচ্ছে π/λ। ওকে, এটা π/2 না, এটা ছিল হচ্ছে π/λ, π/λ 2 ছিল না, এখানে অ্যাকচুয়ালি ল্যামডা ছিল। ওকে, সো এখন দেখো, এখন হচ্ছে এখান থেকে আমরা কি লিখব, 1/λ সমান 0, 1, 2, 3, 4, ... কত n, বিকজ আমাদের দুই দিক থেকে পাই সব চলে গেছে। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি, আচ্ছা x2 - x1 কই যাবে, এই যে x2 - x1। ওকে, সো এগুলো তো থাকবে, রাইট। সো x2 - x1 সমান 0, π, 0, π, 2π। আচ্ছা তাহলে এখন দেখো 1/λ সমান 1/λ x2 - x1 সমান x2 - x1 হচ্ছে কি পথ পার্থক্য। তাহলে দেখো এখানে কি 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 হবে দেখো, 0, 1, 2, 3, 4, ... n। দেখো উভয় দিক থেকে আমাদের পাই চলে গেছে। এখন আচ্ছা এখন দেখো, আচ্ছা ওকে, সো আচ্ছা এর নিচে কি দেখা যাবে, এর নিচে কি দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো, এর নিচে দেখা যাচ্ছে কিনা একটু জানাও, এর নিচে দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে, আর এক লাইন লেখা যাবে, রাইট, আর এক লাইন লেখা যাবে। তাহলে দেখো, সো x2 - x1 সমান 0, λ, 2λ, 3λ, 4λ, ... n λ। 0, λ, 2λ, 3λ, 4λ, n λ, ল্যামডা দিয়ে গুণ করে দিছি। ওকে, ল্যামডা দিয়ে কি করলাম, ল্যামডা দিয়ে গুণ করে দিলাম। সো এরপর আমি এখানে চলে যাচ্ছি, দেখো এরপর আমি কি করব, ডাস্টারটা কই, সো এরপর আমি এখানে চলে আসতেছি। দেখো এরপরে দেখো আমি এখানে চলে যাচ্ছি, এই যে এখানে চলে যাচ্ছি। আশা করি এতটুকু লেখা শেষ। সো এখন দেখো x2 - x1 অর্থাৎ পথ পার্থক্য সমান, আচ্ছা 0কে যদি আমি 0 × λ/2 লিখি, ধরো আমি এই যে এখানে ছিল 0কে আমি কি লিখলাম 0 × λ/2, তাহলে 0-র কোনো পরিবর্তন হবে, হবে না, কারণ 0-র সাথে তুমি যাকেই মাল্টিপ্লাই করো মান আসবে কত, 0। সো 0-র সাথে তুমি λ/2 লিখলে 0-র কোনো পরিবর্তন হবে না, এখানে আছে দেখো ল্যামডা, এখানে আছে হচ্ছে ল্যামডা। সো ল্যামডাকে যদি আমি 2 × λ/2 লিখি, তাহলে দেখো তো 2 কাটে গেলে আবার ল্যামডা, সো ল্যামডার কোনো পরিবর্তন হবে না। এরপর এখানে আছে দেখো 2λ, সো 2λকে যদি আমি 4 × λ/2 লিখি, তাও আসবে কত, 2λ। এবার 3λকে আমি যদি 6 × λ/2 লিখি, কত আসবে, 3λ আসবে না, প্লাস ... 4λকে যদি আমি, আচ্ছা 4λকে যদি আমি 8 × λ/2 লিখি, 4λকে আমি যদি 8 × λ/2 লিখি, তাহলে কত আসবে, 4λ আসবে, ... n λ আছে, n λকে আমি টুয়াইস n × λ/2 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। তাহলে দেখো আমি 0কে 0 × λ/2, ল্যামডাকে 2 × λ/2, 2λকে 4 × λ/2, 3λকে 6 × λ/2, 4λকে 8 × λ/2 লিখতে পারি, আর n λকে টুয়াইস n × λ/2 লিখতে পারি। তাহলে এই যে এখানের মধ্যে একটা অর্ডার বা একটা ক্রম কিন্তু কমন, রাইট, একটা অর্ডার বা একটা ক্রম কিন্তু এখানের মধ্যে কমন পড়ে যায়, তাই না, একটা অর্ডার বা একটা ক্রম কমন পড়ে যাচ্ছে। ওকে, সো দেখো এখন আমি এই জিনিসটা একটু মুছে দেই, এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, দেখো। ওকে,
সো এই জিনিসটা একটু মুছে দিলাম, লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে, এখান থেকে কী দেখা যাচ্ছে দেখো তো, এখান থেকে দেখা যাচ্ছে λ/2 এর সাথে 0, λ/2 এর সাথে 2, λ/2 এর সাথে 4, λ/2 এর সাথে 6, λ/2 এর সাথে 8, λ/2 এর সাথে কত, টুয়াইস n। তাহলে দেখো এখানে কে কে আছে, কারা কারা আছে, 0, 0, 2, 4, 6, 8, টুয়াইস n। তাহলে দেখো তো সবগুলো জোড় সংখ্যা না, 0, 2, 4, 6, 8, টুয়াইস n, 0, 2, 4, 6, ডট 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 টুয়াইস n। সবগুলো কার সাথে আছে, λ/2 এর সাথে অনেকগুলো জোড় সংখ্যা গুণ আকারে আছে। তাহলে এগুলো সবগুলো আমরা লিখতে পারি না λ/2 এর জোড় গুণিতক। কার মান, এটা হচ্ছে পথ পার্থক্যের মান। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো x2 - x1 কি ছিল, পথ পার্থক্য ছিল, একদম শুরুতেই লিখে দিয়েছি। তাহলে দেখো পথ পার্থক্য সমান, পথ পার্থক্য সমান, দেখো λ/2 এর সাথে 0, তার মানে λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক, λ/2 এর জোড় গুণিতক। এখানে দেখো টুয়াইস n কিন্তু একটা জোড় সংখ্যা, সো λ/2 এর জোড় গুণিতক। তাহলে দেখো পথ পার্থক্য সমান λ/2 এর জোড় গুণিতক, জোড় গুণিতক। তাহলে দেখো আমরা যদি পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক পাই, তাহলে কোন ধরনের ব্যতিচার পাবো, গঠনমূলক ব্যতিচার পাবো। তাহলে লিখতে পারো অর্থাৎ পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে, পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়, গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়। ঠিক আছে, তো দেখো পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানান, এই জিনিসটা সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সো এইটা আমরা দেখলাম হচ্ছে গঠনমূলক ব্যতিচার গঠনের শর্ত। এখন আমরা দেখব ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত। ওকে, সো এখন আমরা মুছি, এখন আমরা দেখব হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত। সো এগুলো মুছে ফেলো। সো ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার জন্য এই জিনিসটাকে, ওকে, এই জিনিসটাকে কী হতে হবে, π/λ, π/ এটা কত, ল্যামডা। সো এই জিনিসটাকে মিনিমাম হতে হবে না, ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের জন্য এই জিনিসটাকে মিনিমাম হতে হবে না। গঠনমূলকে যে জিনিসটা ম্যাক্সিমাম হয়েছিল, ধ্বংসাত্মক ওই জিনিসটা কি হবে, মিনিমাম হবে। তাহলে লিখো ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত, লিখো হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত। আচ্ছা, তার আগে একটা কাজ আছে, তার আগে একটা কাজ আছে, কাজটা আমি এখানে করে দিচ্ছি। দেখো ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্তের আগে একটা কাজ আছে, কাজটা একটু করে নাও। এখানে দেখো পথ পার্থক্যের মান কত আসছে, λ/2 এর জোড় গুণিতক। এবার আসো আমরা দশা পার্থক্য দেখি, দশা পার্থক্য কেমন হয় গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। ধ্বংসাত্মক ব্যতিচারটা একটু পরে, এখন পর্যন্ত যে পড়াটা পড়াইছি ওখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করো, লিখো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য। সো আমরা সবাই জানি পথ পার্থক্য সমান, আমরা সবাই জানি দশা পার্থক্য, সরি, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা এখন পড়বো হচ্ছে দশা পার্থক্য। সো লিখো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য, আমরা একটা সূত্র জানি না, দশা পার্থক্য সমান টুয়াইস π/λ ইন্টু পথ পার্থক্য। সো লিখো দশা পার্থক্য সমান টুয়াইস π/λ ইন্টু পথ পার্থক্য। সো দেখো দশা পার্থক্য সমান টুয়াইস π/λ ইন্টু পথ পার্থক্য। সো এখন দেখো আমাদের দশা পার্থক্যকে যদি আমি দশা পার্থক্যই লিখি, টুয়াইস π/λ ইন্টু পথ পার্থক্য কত, পথ পার্থক্য হচ্ছে x2 - x1, সো x2 - x1। সো এখন দেখো x2 - x1 এর ভ্যালু কত আসছে,
0 ইন্টু ল্যামডা বাই 2, 2 ইন্টু ল্যামডা বাই 2, 4 ইন্টু ল্যামডা বাই 2, 6 ইন্টু ল্যামডা বাই 2, 8 ইন্টু ল্যামডা বাই 2, আর এটা হচ্ছে টোয়াইস এন ইন্টু ল্যামডা বাই 2। তাহলে আমরা জেনারেলাইজড মানে আমাদের যেটা কমন ইকুয়েশন এটা নিব। মানে এই সবগুলো ইকুয়েশনকে দেখো তো এই ইকুয়েশনটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না? এন এর মান তুমি 0 বসাও, প্রথমটা আসবে। এন এর মান তুমি 2 বসাও, দ্বিতীয়টা আসবে। এন এর মান তুমি 3 বসাও, এভাবে। ওকে, এন এর মান তুমি 2 বসালে কোনটা আসবে? তৃতীয়টা আসবে, এভাবে। সো এভাবে তুমি প্রত্যেকটা ইকুয়েশনকে তুমি এই জেনারেলাইজড ইকুয়েশন দিয়ে কী করতে পারো? প্রমাণ করতে পারো। সো আমাদের এখানে পথপার্থক্যের দেখো অনেকগুলো ভ্যালু আছে, বাট আমরা ভ্যালু নিব কোনটা যেটা দিয়ে সবগুলোকে কী করা যায়? প্রকাশ করা যায়। সো কোনটা দিয়ে সবগুলোকে প্রকাশ করা যায়? টোয়াইস এন ইন্টু ল্যামডা বাই 2 দিয়ে সবগুলোকে কী করা যায়? প্রকাশ করা যায়। সো এখানে আমরা লিখবো পথপার্থক্য সমান হচ্ছে টোয়াইস এন ইন্টু কত? ল্যামডা বাই 2। তাহলে এখন দেখো আমাদের ল্যামডা ল্যামডা কাটা যায়। কি কি কাটা যায় দেখো? এই যে ল্যামডা ল্যামডা কাটা যায়, 2 2 কাটা যায়। তাহলে এখানে কি থাকে বলো তো? আর এখানে থাকে হচ্ছে আমাদের আর 2n পাই, 2n পাই। সো দশা পার্থক্য কত? 2n পাই। তাহলে দেখো দশা পার্থক্য টোয়াইস n পাই হলে আমরা কি পাবো? গঠনমূলক ব্যতিচার পাবো, অর্থাৎ দশা পার্থক্য। তাহলে এখানে n এর ভ্যালু কত? n হচ্ছে 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, ইত্যাদি পূর্ণ সংখ্যা লিখে রাখো, ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের n এর ভ্যালু হচ্ছে ইত্যাদি পূর্ণ সংখ্যা, অর্থাৎ দশা পার্থক্য যদি টোয়াইস n পাই হয়, লিখো দশা পার্থক্য যদি টোয়াইস n পাই হয়, তাহলে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। এখন আমরা দেখব হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত। এখন আমরা দেখব হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের শর্ত। সো ধ্বংসাত্মক ব্যতিচার গঠনের জন্য কাকে মিনিমাম হতে হবে? এ আর কে? এই যে এ আর একটা ছিল লব্ধি তরঙ্গের বিস্তার, ও যদি মিনিমাম হয় তাহলে আমরা কি পাবো? ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো এ আর কে কি হতে হবে? এ আর কে মিনিমাম হতে হবে। সো এ আর কখন মিনিমাম হয়? ও মিনিমাম হলে। তাহলে এ আর মিনিমাম হওয়ার জন্য এ আর মিনিমাম MIN লিখে দাও, NIN মানে হচ্ছে মিনিমাম। এ আর মিনিমাম হওয়ার জন্য cos পাই বাই ল্যামডা x2 - x1 কে কী হতে হবে? মিনিমাম হতে হবে। সো দেখো এ আর মিনিমাম হওয়ার জন্য cos পাই বাই ল্যামডা x2 - x1 কে কী হতে হবে? মিনিমাম হতে হবে, রাইট? সো এই জিনিসটায় কী হতে হবে? মিনিমাম হতে হবে। তাহলে এখন বলো আমাকে cos এর মিনিমাম ভ্যালু কত? cos এর মিনিমাম ভ্যালু কত? কে বলতে পারবা? বলো cos এর মিনিমাম ভ্যালু কত? বলো cos এর মিনিমাম ভ্যালু কত? একটু জানাও। cos এর মিনিমাম ভ্যালু কত বলো? 0। ভেরি গুড। আরাফাত হোসেন ইয়াসিন, ভেরি গুড। cos এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0। গুড। সো দেখো তাহলে আমাদের এই জিনিসটাকে কি হতে হবে? এই জিনিসটাকে আমাদের 0 হতে হবে। আচ্ছা, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার করেছো। এই জিনিসটাকে কি হতে হবে? 0 হতে হবে। অর্থাৎ লিখো, অর্থাৎ cos পাই বাই ল্যামডা x2 - x1 = 0। ঠিক আছে? তাহলে গঠনমূলক ব্যতিচারের চিত্রটা কেমন? ধ্বংসাত্মক ব্যতিচারের চিত্রটা কেমন হবে একটু দেখো। ধ্বংসাত্মক ব্যতিচারে দুইটা তরঙ্গ পরস্পর বিপরীত দশায় মিলিত হয়, গত ক্লাসে দেখাইছিলাম। তাও একটু দেখো। ধ্বংসাত্মক ব্যতিচারে দেখো দুইটা তরঙ্গ এভাবে যাচ্ছে, এই যে এটা হচ্ছে বিপরীত দশা। তার মানে হলো দেখো বিপরীত দশা মিন্স এটা যেদিকে এটা তার বিপরীত দিকে, এটা যেদিকে এটা তার বিপরীত দিকে, এগুলো হচ্ছে সব কি? বিপরীত দশা। সো এইভাবে দুইটা তরঙ্গ যখন বিপরীত দশায় মিলিত হবে, একটা হচ্ছে ধরো y1 আর এটা ধরো হচ্ছে y2, এভাবে দুইটা তরঙ্গ যখন বিপরীত দশায় মিলিত হবে তখন হবে কি? গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার। আর দুইটা তরঙ্গ বিপরীত দশায় মিলিত হলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হয়? প্রায় শূন্যের কাছাকাছি হয়। সো এই জিনিসটা যদি আমি দেখাই, লব্ধি তরঙ্গের বিস্তারটা কেমন হবে দেখো। লব্ধি তরঙ্গের বিস্তারটা যাবে হচ্ছে এই যে এভাবে, এই যে জাস্ট লাইক এভাবে একদম শূন্যের কাছাকাছি যাবে। সো এটা হচ্ছে এ আর, এটা হচ্ছে কি? এ আর। সো
সো এখানে লিখে দিতে পারো এ আর টেন্স টু 0। ওকে, এ আর টেন্স টু 0 মানে হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তারটা শূন্যের কাছাকাছি। কখন? যখন দুইটা তরঙ্গ বিপরীত দশায় মিলিত হবে তখন লব্ধি তরঙ্গের বিস্তারটা শূন্যের কাছাকাছি হবে। আমরা ওখানে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। আর ধ্বংসাত্মক ব্যতিচার হলে কি সৃষ্টি হবে? শ্যাডো সৃষ্টি হবে, অন্ধকার সৃষ্টি হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে দেখো, তাহলে cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 ইকুয়াল কী হতে হবে? 0 হতে হবে, বিকজ আমাদের cos থিটার মিনিমাম ভ্যালু হচ্ছে 0। সো cos থিটার মিনিমাম ভ্যালু 0 কেন? কারণ এখানে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার 0। সো লব্ধি তরঙ্গের বিস্তার 0 মানে মিনিমাম। মিনিমাম কখন হবে? যখন আমাদের cos থিটা মিনিমাম। ওকে, তাহলে এখন দেখো, এখন আমাদের এই জিনিসগুলো এখন কী করতে হবে? ডিটারমাইন করতে হবে। তাহলে এখন আসো, cos পাই বাই ল্যামডা x2 মাইনাস x1। সো ফার্স্ট অফ অল cos 90 ডিগ্রির মান 0। সো 90 ডিগ্রি সমান কত? পাই বাই 2। তাহলে cos পাই বাই 2 0। ঠিক সেমভাবে তুমি দেখবা cos 3 পাই বাই 2 এর ভ্যালু 0। ক্যালকুলেটর যদি থাকে সামনে, তুমি 3 এর সাথে পাইকে কত ধরে নিবা? 180। 3 ইন্টু 180 ভাগ 2 দাও, cos ওইটা দাও, কত আসবে? 0 আসবে। সেমভাবে cos 5 পাই বাই 2 কত আসবে? 0 আসবে। সেমভাবে ডট 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 এখানে দেখো শুধু পাই, অর্থাৎ 1 পাই, এখানে 3 পাই, এখানে 5 পাই। তাহলে 1 3 5 7 9 এভাবে বিজোড় আকারে যেতে থাকবে। তাহলে বিজোড় সংখ্যার জন্য একটা জেনারেলাইজড ফরম্যাট কি? জোড় সংখ্যার জন্য যদি 2n হয়, বিজোড় সংখ্যার জন্য তুমি 2n এর সাথে 1 যোগ করে দাও, শুধু বিজোড় হয়ে যাবে। যে কোনো জোড় সংখ্যার সাথে তুমি 1 যোগ করে দিলে কি হয়ে যাবে? বিজোড় হয়ে যাবে। যেমন 6 এর সাথে 1 যোগ করে দাও 7। 6 একটা জোড় সংখ্যা, 1 যোগ করে দিয়েছো 7 হয়ে গেছে, একটা বিজোড় সংখ্যা। তাহলে হচ্ছে এখানে হচ্ছে টুয়াইস n প্লাস 1। তাহলে এখানে দেখো cos পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, তাহলে টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। ওকে, আচ্ছা তাহলে এটা কীভাবে লিখবা? cos টুয়াইস n প্লাস, এখানে একটা অবশ্যই cos লিখতে হবে, একটা cos মাস্ট লিখতে হবে, cos টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো, দুই দিক থেকে যদি cos চলে যায়, পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 পাই বাই 2, 3 পাই বাই 2, এরপর হচ্ছে 5 পাই বাই 2, এরপর হচ্ছে টুয়াইস n প্লাস 1 ইন্টু কত? পাই বাই 2। পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে এখন আমার উভয় দিক থেকে যদি পাই চলে যায়, দেখো উভয় দিকে কিন্তু আমার অনেকগুলো পাই আছে, সো পাই চলে যাবে কমন নিলে। সো আলটিমেটলি কী থাকবে? 1 বাই ল্যামডা x2 মাইনাস x1 সমান হাফ 3 বাই 2, 5 বাই 2 ডট 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 টুয়াইস n প্লাস 1 ইন্টু 1 বাই 2। কারণ কি উভয় দিক থেকে, আচ্ছা পাই চলে গেছে, বাট এখানে তো এখানে, আচ্ছা এটা হচ্ছে পাই, এটা ল্যামডা না, এটা হচ্ছে পাই। টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এটা পাই বাই 2। সো পাই চলে গেলে এখানে আর কত থাকবে? পাই চলে গেলে এখানে থাকবে হচ্ছে 1। ওকে, দেখো ভালো করে দেখো, cos পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, cos টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। সো উভয় দিক থেকে যখন প্রথমে cos উভয় দিক থেকে চলে গেছে, এরপর পাই উভয় দিক থেকে চলে গেছে। সো পাই যখন উভয় দিক থেকে চলে যাবে তখন আমাদের আর কি থাকবে? সো এই জিনিসগুলো থাকবে। এখন আমি কি করব দেখো, এখন আমি সিম্পলি কি করব দেখো, ওকে, এখন আমি সিম্পলি কি করব দেখো, এখন আমি x2 মাইনাস x1 সমান ল্যামডা ইন্টু হাফ ল্যামডা ইন্টু 3 বাই 2 ল্যামডা ইন্টু 5 বাই 2 ডট 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 টুয়াইস n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই কত? 2। ওকে, এতটুকু পর্যন্ত আসো, আশা করি সবাই বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত আসো, আগে এতটুকু পর্যন্ত আসো। আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে? সো এই জিনিসগুলো মুছে দিচ্ছি। আমরা মুছে দিচ্ছি। তাহলে এখন দেখো, এখন আমি এখান থেকে যদি এখানে উঠি, তাহলে দেখো x2 মাইনাস x1 অর্থাৎ পথ পার্থক্য সমান x2 মাইনাস x1 অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে পথ পার্থক্য সমান কত? ল্যামডা বাই 2। তাহলে দেখো 1 ইন্টু ল্যামডা বাই 2, তারপর এখানে দেখো
ল্যামডা ইন্টু 3/2 এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু λ/2। এরপর ল্যামডা ইন্টু 5/2কে আমরা লিখতে পারি 5 ইন্টু λ/2 কমা ডট 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 টুয়াইস n প্লাস 1 ইন্টু λ/2। ওকে, সো একটা হচ্ছে λ/2, 1 ইন্টু λ/2, 3 ইন্টু λ/2, 5 ইন্টু λ/2, টুয়াইস n প্লাস 1 ইন্টু λ/2। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি পথ পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। ওকে, আচ্ছা তাহলে দেখো হ্যাঁ টুয়াইস n মাইনাস 1 হলেও বিজোড় হয়, যেমন টুয়াইস n 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5। এরপরে হচ্ছে তোমার কত 7 দুগুণে 14, 14 থেকে টুয়াইস n মাইনাস 1 দিলেও বিজোড় হয়। তুমি যে কোনো একটাকে ধরলেই হবে, তুমি হয় প্লাস ধরবা না হলে মাইনাস ধরবা, দুইটাই কারেক্ট। ওকে, কোনো কোনো বইয়ে প্লাস দিয়ে করা আছে, কোনো কোনো বইয়ে মাইনাস দিয়ে করা আছে, তবে ম্যাথমেটিক্যাল ইরর এড়ানোর জন্য প্লাস দিয়ে করাটাই সবচাইতে বেটার। ঠিক আছে, তো দেখো পথ পার্থক্য তাহলে কত, λ/2 এর কি, এটা হচ্ছে একটা বিজোড় গুণিতক, λ/2 এর সাথে 3, λ/2 এর সাথে 5, λ/2 এর সাথে টুয়াইস n প্লাস 1। তাহলে দেখো তো প্রত্যেকটা λ/2 এর সাথে এখানে একটা একটা বিজোড় সংখ্যা গুণ আকারে আছে না, প্রত্যেকটা λ/2 এর সাথে একটা একটা বিজোড় সংখ্যা গুণ আকারে আছে, প্রত্যেকটা λ/2 এর সাথে একটা একটা বিজোড় সংখ্যা গুণ আকারে আছে। তাহলে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে আমাদের পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক। এই যে λ/2 এর সাথে 3 গুণ করছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পথ পার্থক্যটা হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক। তাহলে লিখো পথ পার্থক্য সমান λ/2 এর বিজোড় গুণিতক, λ/2 এর বিজোড় গুণিতক। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, কোন ধরনের ব্যতিচার পাবো, ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো লিখো পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো এখন আমরা দেখব ধ্বংসাত্মক, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। এখন আমরা দেখব ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য। এখন আমরা দেখব হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি দশা পার্থক্য দেখব, দশা পার্থক্য। ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা এখন কি দেখব, দশা পার্থক্য দেখব। সো আমরা সবাই জানি দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে দেখো দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এখানে আমাদের পথ পার্থক্য কত, টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1, এই যে পথ পার্থক্য x2 মাইনাস x1, সেটা জেনারেলাইজড ফরম্যাট হচ্ছে এটা, কারণ এটা দিয়ে সবগুলো ফরম্যাট প্রুফ করা যাবে। সো এখানের মধ্যে লিখো টুয়াইস পাই বাই ল্যামডা x2 মাইনাস x1 এর ভ্যালু কত বসাবা, টুয়াইস n প্লাস 1 λ/2। সো এখানে দেখো ল্যামডা ল্যামডা চলে যাই, 2 2 চলে যাই, তাহলে এখানে কি অবশিষ্ট থাকে, টুয়াইস n প্লাস 1 ইন্টু কত পাই, যেখানে যেখানে n ইকুয়াল 0 1 1 2 3 0 1 2 3 ইত্যাদি, n ইকুয়াল হচ্ছে কত 0 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। ওকে, সো দশা পার্থক্য যখন টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই হবে তখন আমরা কি পাবো, ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো দেখো ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য দশা পার্থক্য কত, টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই, তারপরে এখানের মধ্যে লিখবা দশা পার্থক্য যখন টুয়াইস n প্লাস 1 ইন্টু পাই হবে তখন আমরা ধ্বংসাত্মক ব্যতিচার পাবো। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এটা শেষ, সবার বোঝা শেষ হয়ে গেলে আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় চলে যাব। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার ক্লিয়ার হলে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ওকে বুঝতে পারছো। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। ঠিক আছে, এখন আমরা চলে যাব ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেই বেসিক্যালি তোমাদের কোয়েশ্চেনটা হবে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকেই তোমাদের কোয়েশ্চেনগুলো হবে।
সো এখন আমরা দেখব হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ওকে, আচ্ছা একটু ওয়েট করো, আমি তোমাদের কমেন্ট একটু চেক করি। ওকে, ওকে, কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা দেখব হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। সবাই লিখো ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা কে করছে? বিজ্ঞানী টমাস ইয়ং। ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা কে করছে? লিখো বিজ্ঞানী টমাস ইয়ং। বিজ্ঞানী টমাস ইয়ং 1801 সালে করছে। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষাটা করছে বিজ্ঞানী টমাস ইয়ং 1801 সালে। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষার মেইন যেটা উদ্দেশ্য, ইয়ং এর দ্বিচির পরীক্ষার মেইন যেটা উদ্দেশ্য সেটা আমরা কিছুদিন আগে থেকে পড়তেছি, ব্যতিচার। ইয়ং এর দ্বিচির পরীক্ষার মেইন যেটা উদ্দেশ্যটা হচ্ছে আলোর ব্যতিচার ধর্মকে কি করা? এক্সপ্লেন করা। আবারও বলতেছি, ইয়ং এর দ্বিচির পরীক্ষার মেইন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি? আলোর ব্যতিচার ধর্মকে কি করা? এক্সপ্লেন করা। সো ইয়ং দ্বিচির পরীক্ষাটা কি করে? দ্বিচির পরীক্ষাটা করে কি করছে? আলোর ব্যতিচার প্রদর্শন করছে। মানে একটা পর্দার মধ্যে সে পর্যায়ক্রমে গঠনমূলক ধ্বংসাত্মক এভাবে পর্যায়ক্রমে লাইট শ্যাডো এভাবে ব্যতিচার ঝালর গঠন করছে। সো দ্বিচির পরীক্ষার মাধ্যমে। তাহলে ইয়ং এর দ্বিচির পরীক্ষার মেন উদ্দেশ্য কি? আলোর ব্যতিচার ধর্ম প্রদর্শন করা। একই সাথে ইয়ং এটাতে আলোর তরঙ্গ ধর্মটাকেও কি করছে? প্রদর্শন করছে। বিকজ আলো অ্যাকচুয়ালি সোর্স থেকে কিভাবে বের হয়? আলো অ্যাকচুয়ালি সোর্স থেকে তরঙ্গ বা ওয়েভ আকারে বের হয়, পার্টিকেলস আকারেও বের হয়, ওয়েভ আকারেও বের হয়। ওয়েভ পার্টিকেলস ডুয়ালিটি, ডুয়াল নেচার অফ লাইট, এগুলো হচ্ছে কি? আলোর তরঙ্গ এবং কণা ধর্ম। সো ইয়ং এই দ্বিচির পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র ব্যতিচার প্রমাণ করে নাই, একই সাথে আলোর তরঙ্গ ধর্মটাকেও কি করছে? ব্যাখ্যা করছে। সো উদ্দেশ্যটা কি? লিখো, উদ্দেশ্য হচ্ছে ব্যতিচার প্রদর্শন করা। সো ইয়ং এর দ্বিচির পরীক্ষার উদ্দেশ্য কি? ইয়ং এর দ্বিচির পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ব্যতিচার প্রদর্শন করা। ব্যতিচার প্রদর্শন করা। ইয়ং এর দ্বিচির পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? ব্যতিচার প্রদর্শন করা। ওকে, এবং আলোর তরঙ্গ প্রকৃতি প্রমাণ করা। আলোর তরঙ্গ প্রকৃতি প্রমাণ করা। সো এখন এই যে এখানের মধ্যে লিখলাম আমি দ্বিচির পরীক্ষা, এখানে চির জিনিসটা কি? এখানে আমি যে লিখলাম দ্বিচির পরীক্ষা, কি লিখলাম? ইয়ং এর দ্বিচির পরীক্ষা লিখলাম। সো এখন বলো চির জিনিসটা কি? দ্বিচির মানে আমরা এখানে কি বুঝতেছি? দুইটা চির। বাট হোয়াট ইজ চির? স্লিট বা চির, ওই জিনিসটা কি? সো এখন আমরা চির বা স্লিট ওই জিনিসটা সম্পর্কে একটু জানবো। দেখো, চির বা স্লিট, চির বা স্লিট। সো চির হচ্ছে কি? চির হচ্ছে অনেক বিশাল একটা দৈর্ঘ্য, কিন্তু এটার উপেক্ষণীয় প্রস্থচ্ছেদ। ওকে, সো লিখো বিশাল দৈর্ঘ্য, বিশাল দৈর্ঘ্য ও উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের সূক্ষ্ম আয়তাকার ছিদ্রপথকে চির বলে। তো সিম্পলি এটাকে যদি আমি তোমার ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হবে দেখো। ধরো তুমি এখানে লম্বা একটা টান দিছো, জাস্ট একটা লম্বা টান দিছো, তাহলে এই লম্বা টানটার দৈর্ঘ্যটা অনেক বড় না?
এই লম্বা টানের লেন্থটা অনেক বেশি, বাট দেখো এই যে থিকনেসটা অনেক কম। থিকনেসটা দেখো, থিকনেসটা কিন্তু একটু করে, বাট লেন্থটা অনেক বেশি, দৈর্ঘ্যটা অনেক বেশি, কিন্তু আমার থিকনেসটা কি একদম একটু করে। সো এই ধরনের, তাহলে এই থিকনেস যে একটু করে থিকনেস, এটা পুরোটা একটা সরু একটা ছিদ্রপথ তুমি কনসিডার করে নাও। অনেক লম্বা একটা দৈর্ঘ্যের মধ্যে একটা নেগলিজিবল থিকনেস, মানে খুব ক্ষুদ্র একটা কি সরু একটা ছিদ্রপথ, এটা পুরোটা হচ্ছে একটা সরু ছিদ্রপথ। এই ছিদ্রপথ দিয়ে আলো ঢুকবে। সো এটাকে বলা হচ্ছে চির বা স্লিট, মানে অনেক বিশাল দৈর্ঘ্যের তুলনায় একটা উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের সরু আয়তাকার ছিদ্রপথকে কি বলে? চির বা স্লিট বলে। যেমন এই যে আমরা ওয়াটারমেলন, তরমুজ খাই, তুমি তরমুজের মধ্যে, তরমুজের বাইরের আবরণীতে তুমি ব্লেড দিয়ে লম্বা একটা টান দাও, তাহলে কি ওখানে একটা সরু একটা ছিদ্রপথ ক্রিয়েট হবে না? যার লেন্থটা অনেক লম্বা, বাট ছিদ্রপথের প্রস্থটা কি, পুরুত্বটা অনেক কম। একটা তরমুজের মধ্যে তুমি যখন একটা ব্লেড দিয়ে টান দিবা, তখন অনেক লম্বা একটা টান দিছো, ওই লম্বা টানটার লেন্থ অনেক বেশি, বাট জিনিসটা অনেক সরু, অনেক থিকনেসটা একদম নেগলিজিবল, এটা তুমি উপেক্ষা করতে পারবা। সো ওই লম্বা দৈর্ঘ্যের উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের যে সরু ছিদ্রপথ, ওটাকে বলা হচ্ছে কি চির বা স্লিট। এখানে চির বা স্লিট দিয়ে কি ঢুকবে? আলো ঢুকবে। আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আবিদ জাফর ভাই কমেন্ট করছে, ভাই একটু ঘাড়ে গলার মধ্যে এই যে আমার বাম পাশের টনসিলটা ফুলে গেছে, সো এটা প্রচুর ব্যথা করতেছে, প্রচুর ব্যথা, 2-3 দিন ধরে এটা প্রচুর ব্যথা। সো এই জন্য ওষুধ খাচ্ছি, আর হচ্ছে এটা লাগাতে হলো আর কি, সার্জিক্যাল যে এটা কি বলে জানি না আসলে, ডাক্তার দিছে, সো এটা ইউজ করতে বলছে। আচ্ছা, সো এটাই হচ্ছে চির বা স্লিট, যে বিশাল দৈর্ঘ্য আর উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের সরু আয়তাকার ছিদ্রপথকে কি বলে? চির বা স্লিট বলে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন এই যে আমরা ইয়ং এর দ্বিচির পরীক্ষা করব। চির মানে কয়টা? 2টা চির। দ্বিচির মানে কয়টা চির? 2টা চির। তাহলে দেখো দ্বিচির মানে হচ্ছে আমাদের 2টি চির, 2টি চির। ওকে, তাহলে দ্বিচির মানে হচ্ছে আমাদের 2টা চির। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন তাহলে দেখো, এখন আমরা ইয়ং অ্যাকচুয়ালি কি পরীক্ষাটা করছে ওইটা দেখব। দ্বিচির পরীক্ষা যেহেতু বলছে, তাহলে নিশ্চয়ই এখানে 2টা চির নিয়ে পরীক্ষা করছে। সো এখন আমাদের এই 2টা চির নিয়ে পরীক্ষাটা কি করছে ওই জিনিসটাই আমাদেরকে দেখতে হবে। দ্বিচির মানে হচ্ছে 2টা চির, সো 2টা চির নিয়ে কি পরীক্ষা করছে ওই জিনিসটাই আমরা এখন দেখব। তাহলে আসো, সো এগুলো মুছে দাও। এখন আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা নিয়ে আলোচনা করি। সো চির আশা করি আমরা বুঝে গেছি, অনেক বিশাল একটা দৈর্ঘ্যের সাথে উপেক্ষণীয় যদি একটা প্রস্থচ্ছেদ হয়, নেগলিজিবল থিকনেস, এটাই হচ্ছে কি চির বা স্লিট, যেটা দিয়ে আলো প্রবেশ করবে। আচ্ছা, তাহলে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার জন্য ইয়ং ফার্স্ট অফ অল যেটা করছে, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার জন্য ইয়ং 2টা চির সমপ্রস্থ, মানে এমন 2টা চির ব্যবহার করছে যে 2টা চিরের প্রস্থ সমান, সমপ্রস্থের 2টা চির। ইয়ং কি করছে দেখো, এই যে এটা একটা ছিদ্রপথ, এটা একটা ছিদ্রপথ যেটা দিয়ে আলো ঢুকবে। ওকে, এটা হচ্ছে আরেকটা ছিদ্রপথ যেটা দিয়ে আলো ঢুকবে। সো এখানে দেখো এটা একটা চির, এটা একটা চির, এগুলো যদিও বা অনেক বিশাল দেখা যাচ্ছে, বাট এগুলো অত্যন্ত ক্ষুদ্র। সো এটা হচ্ছে S1, এটা হচ্ছে ধরো S2। ওকে, সো এখানে দেখো আমি 2টা চির নিলাম, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে S2। সো 2টা চির সমপ্রস্থ, প্রস্থ মানে এই যে এই ছিদ্রপথটা হচ্ছে প্রস্থ, এই ছিদ্রপথগুলো দেখো পরস্পর সমান, 2টা চিরের প্রস্থ পরস্পর সমান, সমপ্রস্থের 2টা চির, একটা হচ্ছে S1 আর একটা হচ্ছে কত? S2। সো সমপ্রস্থের 2টা চির পরস্পর একটা সার্টেইন ডিস্টেন্সের মধ্যে রাখলাম, আর এদিকে আমি একটা পর্দা রাখলাম। এটা হচ্ছে কি একটা পর্দা, এটা হচ্ছে একটা পর্দা। পর্দাটা কেন রাখছি? যখন একটা সোর্স থেকে আলো এদিকে ঢুকবে, পর্দার মধ্যে ব্যতিচার ঝালর গঠিত হবে। ওকে, ব্যতিচার ঝালর কি পরে আসবো, পরে আলোচনা করবো। তো পর্দা কেন রাখা হয়েছে? ব্যতিচার ঝালর, ব্যতিচার ঝালর গঠিত হয়। পর্দা কি কাজ করে? পর্দায় ব্যতিচার ঝালর গঠিত হয়। সো হোয়াট ইজ ব্যতিচার ঝালর? ব্যতিচার ঝালরটা কি? ব্যতিচার ঝালর হচ্ছে এদিকে যখন আলো ঢুকবে 2টা চিরের মধ্যে, এখানে পর্যায়ক্রমে আলোক অন্ধকার, আলোক অন্ধকার, লাইট শ্যাডো, ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ, গঠনমূলক ধ্বংসাত্মক, গঠনমূলক ধ্বংসাত্মক, এভাবে গঠনমূলক ধ্বংসাত্মক ব্যতিচার পরস্পর গঠিত হবে। তো এইভাবে গঠনমূলক, একটা ধ্বংসাত্মক, একটা আলো একটা অন্ধকার, এটাকে বলা হচ্ছে কি ব্যতিচার ঝালর।
সো এই পর্দাটা রাখা হয়েছে এখানের মধ্যে কি ব্যতিচার ধর্মটা প্রদর্শন করানোর জন্য। আশা করি সবার ক্লিয়ার। এখন দেখো তুমি ধরে নাও সোর্সটা হচ্ছে আমাদের সূর্য, আমাদের সোর্স হচ্ছে কি সূর্য, সোর্স হচ্ছে আমাদের সোর্স হচ্ছে কি সূর্য। তাহলে দেখো সোর্স হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে আমাদের সোর্স, সোর্স হচ্ছে আমাদের সূর্য। সো সূর্য থেকে আমাদের কি আসবে, সূর্য থেকে আমাদের আলোক রশ্মিটা আসবে, সূর্য থেকে আলোক রশ্মি আসবে, রাইট। সো সূর্য থেকে আলোক রশ্মি কীভাবে আসে বলো তো? সূর্য থেকে আলোক রশ্মি আসে হচ্ছে তরঙ্গ আকারে। সূর্য থেকে আলোক রশ্মি কণা আকারেও আসে, তরঙ্গ আকারেও আসে। সো ম্যাক্সওয়েল বলছিল আলোক রশ্মিগুলা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তির প্যাকেট আকারে বা গুচ্ছ আকারে আসে। আবার আইনস্টাইন বলছে না, শুধু কণা না, আলো তরঙ্গ আকারেও চাই। এবং ওইটা আইনস্টাইন তার কোয়ান্টাম তত্ত্ব দিয়ে কি করে দিছে, প্রুফ করে দিছে। সো এখন কথা হচ্ছে একই সাথে সূর্য থেকে আলোক রশ্মিটা কণা আকারেও আসবে, আবার তরঙ্গ আকারেও আসবে। ক্লিয়ার? তাহলে এখন ধরে নিলাম আমি এখানে যেহেতু ব্যতিচার পরীক্ষা করতেছি, সো ব্যতিচারের মধ্যে আমরা দেখছি যে দুইটা তরঙ্গের পরস্পর উপরিপাতনের ফলেই কিন্তু সুপারপজিশনের ফলে কিন্তু দুটো ওয়েভ যখন পরস্পর একটা আরেকটার উপর সুপার ইম্পোজ হয়েছিল তখন আমরা ব্যতিচার দেখছি। সো এখানে আমরা সূর্যরশ্মি থেকে আসা তরঙ্গ আকারে আসা আলোগুলা নিয়ে কাজ করব। তাহলে দেখো এই যে তরঙ্গ আকারে আলো বের হয়ে আসতেছে, দেখো সূর্যরশ্মি থেকে আলো তরঙ্গ আকারে বের হয়ে আসতেছে, এই যে তরঙ্গ আকারে বের হয়ে আসতেছে, সূর্য রশ্মি থেকে আলো তরঙ্গ আকারে বের হয়ে সামনে আসলো। সামনে এসে কয়টা চিত্রপথ পাইছে? দুইটা। দেখো যখন সোর্স কাছাকাছি ছিল তখন তরঙ্গ মুখগুলো ছিল গোলীয়, এটা গত ক্লাসে পড়াইছিলাম। যখন সোর্স আমার কাছাকাছি, যখন আমার সোর্স কাছাকাছি ছিল, দেখো সূর্য থেকে কাছাকাছি যে তরঙ্গ মুখগুলো এগুলো হচ্ছে প্রায় গোলীয়, কিন্তু যখন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে তখন তরঙ্গ মুখগুলো কেমন হয়ে যাচ্ছে? প্রায় সমতল হয়ে যাচ্ছে। দেখো যখন সূর্য থেকে কাছাকাছি ছিল তরঙ্গ মুখগুলো এগুলো হচ্ছে গোলীয়, রাইট। কিন্তু সূর্য থেকে যতই দূরের দিকে যাচ্ছে ততই তরঙ্গ মুখটা কী হয়ে যাচ্ছে? সমতল হয়ে যাচ্ছে। বেশ, তো আলোক রশ্মিটা সোর্স থেকে এই যে চির পর্যন্ত আসলো, ঠিক আছে। আলোক রশ্মিটা সোর্স থেকে কি পর্যন্ত আসছে? চির পর্যন্ত আসছে। এবার চিরে এসে, চিরের এখানে এসে কয়টা রাস্তা? দেখো আলোক রশ্মি যে ঢুকবে এখানে একটা রাস্তা, এখানে আরেকটা রাস্তা না? সো এখন এই রাস্তাটা যখন পাইছে, গত ক্লাসে দেখাইছিলাম অ্যানিমেশন সহ, এই রাস্তাটা যখন পাইছে এখান থেকে আবার নতুন করে করে তরঙ্গ মুখ সৃষ্টি হবে না? এই দুইটা রাস্তা যখন এখানে খালি রাস্তা পাইছে, এখানে এসে সে তরঙ্গটা এই রাস্তাগুলোকে আবার কি মনে করবে? আবার নতুন সোর্স বা নতুন উৎস মনে করবে। মানে ওই তরঙ্গটা আবার বিকশিত হওয়ার জন্য, আবার কি এক্সপ্যান্ড হওয়ার জন্য এই দুইটা রাস্তাকে মনে করবে সে কি নতুন দুইটা সোর্স। সো এই রাস্তায় এই পুরো তরঙ্গটা এসে আবার কি এদিকে আবার নতুন গলীয় তরঙ্গমুখের সৃষ্টি করবে, রাইট। তো এখন দেখো এই রাস্তায় যখন আসলো এখানে আবার কি করবে? দেখো এখানে আবার এরকম গলীয় তরঙ্গমুখ সৃষ্টি করবে, এখানেও ঠিক সেম গলীয় তরঙ্গমুখ। ওকে, সো এই তরঙ্গমুখগুলো আবার ক্রমাগত সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রত্যেকটা তরঙ্গমুখ সামনের দিকে অগ্রসর হতে থাকবে। দেখো প্রত্যেকটা তরঙ্গমুখ সামনের দিকে অগ্রসর হচ্ছে, প্রত্যেকটা তরঙ্গমুখ সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, দেখো প্রত্যেকটা তরঙ্গমুখ সামনের দিকে। এভাবে যখন পরস্পর প্রত্যেকটা তরঙ্গমুখ সামনের দিকে অগ্রসর হবে তখন দেখো এইটা থেকে সৃষ্ট হওয়া তরঙ্গগুলো আর এটা থেকে সৃষ্ট হওয়া তরঙ্গগুলো একটা আরেকটার উপর কি হয়ে গেছে? একটা আরেকটার উপর ওভারল্যাপ করছে। দেখো অনেকগুলো বিন্দুতে ইন্টারসেক্ট করছে, রাইট। অনেকগুলো বিন্দুতে দেখো ইন্টারসেক্ট করছে, তাই না? এভাবে তরঙ্গগুলো কি সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রত্যেকটা তরঙ্গ এভাবে কি হতে থাকবে? সামনের দিকে অগ্রসর হতে থাকবে। জিনিসটা আশা করি বুঝতে পারছো। দেখো কত মজার ঘটনা। দেখো প্রথমে সোর্স থেকে আমাদের এটা হচ্ছে উৎস, মেইন সোর্স হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেইন সোর্স। সো মেইন সোর্স থেকে যখন আলোক রশ্মি বের হয়েছে, আলোক রশ্মি বের হতে হতে সোর্সের কাছাকাছি যখন আলোক রশ্মিগুলো ছিল এগুলো ছিল হচ্ছে গোলীয়। যখন আস্তে আস্তে দূরে যাচ্ছে তখন আস্তে আস্তে হয়ে যাচ্ছে সমতল। আবার সমতল হওয়ার পর এখানে এসে কি পাইছে? এখানে এসে চিরগুলাকে পাইছে, দুইটা চির পাইছে, দুইটা চির পাইছে, রাইট। দুইটা চির যেহেতু পাইছে এখন কি হবে? দেখো এই দুইটা চির থেকে, এই দুইটা চিরকে এই আলোক রশ্মিটা আবার নতুন উৎস মনে করবে। তখন এখান থেকে আবার নতুন করে তরঙ্গ সৃষ্টি হয়েছে। দেখছো নতুন করে তরঙ্গ সৃষ্টি হয়েছে। এই তরঙ্গগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এখানে তরঙ্গগুলো বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। সো এই পাশের তরঙ্গ আর এই পাশের তরঙ্গ একটা আরেকটার উপর কী করছে? ওভারল্যাপ করে ফেলছে। সো ওভারল্যাপিংয়ে আমি অনেকগুলো কী পাবো? অনেকগুলা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো যেখানে তরঙ্গ দুইটা থেকে, দুইটা সোর্স থেকে আসা তরঙ্গগুলো পরস্পর ছেদ করছে, অনেকগুলো পয়েন্ট পাবো। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো। এখন কি ঘটে? কি ঘটে ওই জিনিসটা দেখো। এখানে আমি অনেকগুলো তরঙ্গ পাচ্ছি, বেশ ভালো কথা। কথা হচ্ছে এখন এখানে কি ঘটবে?
এখন এখানে কি ঘটবে দেখো, তুমি যখন অনেকগুলো তরঙ্গ এখানে যোগ করে দিবা, দেখবা এমন কতগুলো তরঙ্গ পাচ্ছ, এগুলো পরস্পর একই লাইনে গিয়ে একই লাইনে যখন যাবে, যেমন এখানের মধ্যে দেখো, এখানেও ঠিক সেম দেখো, এই যে ওভারল্যাপিং করছে, অনেকগুলো পয়েন্টে কী করছে, ওভারল্যাপ করছে, তাই না? এখন তুমি যখন সবগুলো একসাথে যোগ করে দিবা, আচ্ছা আমি ডিফারেন্ট কালার দিয়ে যোগ করি। সো যে পয়েন্টগুলো ওভারল্যাপ করছে ওই পয়েন্টগুলো সব যোগ করে দিলে তুমি এই বিন্দুতে এসে একটা আলোক অবস্থা পাবা। যে পয়েন্টগুলো ওভারল্যাপ করবে ওই সবগুলো পয়েন্ট যদি তুমি সামহাও যোগ করে দিতে পারো, তাহলে তুমি দেখো দেখো যে পয়েন্টগুলো এখানে আমি যোগ করছি, কোন পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ওভারল্যাপ করছে, যে পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ওভারল্যাপ করছে, দেখো যেমন এই দুইটা পয়েন্ট ওভারল্যাপ করছে, এইটাও আছে হালকা। সো এই তিনটা পয়েন্ট ওভারল্যাপ করছে, তিনটা পয়েন্ট যখন যোগ করে দিছি, লব্ধি তরঙ্গটা অনেক বিশাল হবে, কারণ এখানে তিনটে তরঙ্গ পরস্পর ওভারল্যাপ বা ইন্টারসেক্ট করছে। এখানেও ঠিক সেম, এই তরঙ্গটা ইন্টারসেক্ট করছে, এই তরঙ্গটাও করছে, এই তরঙ্গটাও করছে। সো ইন্টারসেক্ট করা বা ছেদ করা একটা তরঙ্গের সাথে একটা তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গ পরস্পর ছেদ করলে ওই ছেদবিন্দুগুলো যোগ করে আমি যে অবস্থাটা পাবো, সে অবস্থাটা অবশ্যই কী হবে, উজ্জ্বল হবে। কারণ প্রত্যেকটা ছেদবিন্দু যখন আমি যোগ করে দিব, তখন আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা অনেক বিশাল হবে। প্রত্যেকটা ছেদবিন্দু যখন আমি যোগ করে দিব, তখন আমাদের লব্ধি তরঙ্গের বিস্তারটা কী হবে, বিশাল হবে। সো বিশাল হইলে আমি এই জায়গায় কী পাবো, এই জায়গায় আমি গঠনমূলক ব্যতিচার বা আলোক অবস্থা পাবো। তাহলে এখানে কি পাবো, আমি আলো পাবো, আলো বা লাইট লিখো, লাইট। আশা করি সবাই বুঝতে পারছো, সবার এটা ক্লিয়ার কিনা জানাও। এখানে আমি কী পাবো, লাইট পাবো। এখন যেখানে কোনো কিছু ইন্টারসেক্ট করে নাই বা মিলে নাই, ওইখানে যদি আমি আন্দাজে একটা লাইন টেনে দিই, তাহলে কী পাবো, যেমন ধরো এখানে কেউ মিলে নাই, তাহলে ধরো আমি এভাবে টেনে দিলাম আন্দাজে, এভাবে একটা আন্দাজের লাইন টেনে দিলাম, দেখো এখানে কিন্তু কেউ মিলে নাই, এখানে কিন্তু কেউ মিলে নেই, রাইট? সো এখানে আমি কী পাবো, শ্যাডো পাবো। যেখানে আমার তরঙ্গগুলো ইন্টারসেক্ট করবে না, ওখানে আমি পাবো হচ্ছে শ্যাডো। আর যেখানে ইন্টারসেক্ট, যখন এই বরাবর একটা লাইন টানো, এখানে দেখো তো কোনো তরঙ্গ কি পরস্পরের সাথে ছেদ করছে, ছেদ করে নাই। সো যেখানে ছেদ করবে না ওই বরাবর লাইন টানলে পাবা শ্যাডো, যেখানে ছেদ অ্যাকচুয়ালি করছে ওই বরাবর লাইন টানলে পাবা লাইট। সো এগুলো হচ্ছে শ্যাডো, আর এটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে লাইট। এবার তো আশা করি লাইট শ্যাডো এগুলো সবার ক্লিয়ার, এগুলো আশা করি বুঝতে পারছো, এগুলো আশা করি বুঝতে পারছো, ওকে? বুঝতে পারছো কিনা জানাও, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এখন আমাদের সেই গুরুত্বপূর্ণ ঘটনাটা দেখতে হবে। দেখো শুধু এই যে কোনাকুনি যে ইন্টারসেক্ট করছে তা না, কোনাকুনি যে ছেদ করছে তা না, এরকম সোজাও কিন্তু ছেদ করছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমাদের সোজা বরাবরও কিন্তু ছেদ করছে। দেখো অনেকগুলো পয়েন্ট এখানে আছে, এই যে এটা কিন্তু ছেদ করছে, এটা দেখো এটাও ছেদ করছে, এটাও ছেদ করছে, প্রত্যেকটা এগুলো কিন্তু প্রত্যেকটাই কী করছে, ছেদ করছে না? তাহলে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ, এখন কি হবে দেখো, এখন আমি যখন এই ইন্টারসেক্টিং পয়েন্টটা যোগ করব, এটা একটু মোটা করে দেখাচ্ছি কারণ এটার মধ্যে স্পেশাল কিছু আছে। এই ইন্টারসেক্টিং পয়েন্টটা যখন যোগ করব, তখন বলো এখানে আমি লাইট পাবো নাকি শ্যাডো পাবো? এখানে ইন্টারসেক্ট করছে কিন্তু প্রত্যেকটা তরঙ্গ এই সমান বরাবর লাইনে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা তরঙ্গই কিন্তু এখানে কি করছে, ইন্টারসেক্ট করছে। এখন তুমি আমাকে বলো এখানে আমি লাইট পাবো নাকি শ্যাডো পাবো? এখন বলো লাইট পাওয়া যাবে নাকি শ্যাডো পাওয়া যাবে বলো। এখন এখানের মধ্যে এই যে এই বিন্দুটার নাম দিলাম আমি ও বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু। এখন আমাকে বলো ও বিন্দুতে কি আমি লাইট পাবো নাকি শ্যাডো পাবো বলো। ও বিন্দুতে কি আমি লাইট পাবো নাকি শ্যাডো পাবো? কারো কমেন্ট কি আসে নাই? কেউ বলতে পারতেছে না? এনিওয়ান, কেউ বলতে পারবা? এখানে দেখো প্রত্যেকটা ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু আমি যোগ করছি। সো এখন বলো ও বিন্দুতে আমি কি লাইট পাবো নাকি শ্যাডো পাবো? ওকে, নাজিয়া কারেক্ট আনসার করেছো, মোহাম্মদ আরিচ রাহাত কারেক্ট আনসার। এখানে আমি লাইট পাবো, এখানে লাইট। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে আমি যে লাইটটা পাবো সেটা হচ্ছে সবচাইতে উজ্জ্বল লাইট। এখানে আমি যে লাইটটা পাবো এটা হচ্ছে সবচাইতে উজ্জ্বল লাইট। কেন? এটার বাস্তব উদাহরণ কি?
আমি এখানে বলতেছি এখানে আমি যে লাইটটা পাবো এটা হচ্ছে সবচাইতে উজ্জ্বল লাইট। এবার এটার একটা বাস্তব উদাহরণ দেখাই। তোমার হাতে যদি একটা টর্চ লাইট থাকে তাহলে তুমি কি করবা, একটা টর্চ লাইট নাও, ঠিক আছে? যদিও বা এটা দেখতে টর্চ লাইটের মতো লাগতেছে না, হাওয়েভার আমি একটা টর্চ লাইট আঁকলাম। একটা টর্চ লাইট এইভাবে ধরবা, জাস্ট এইভাবে ধরবা, ধরে তুমি একটা দেওয়ালের মধ্যে টর্চ মারবা। এটা ধরো একটা দেয়াল, তুমি একটা টর্চ লাইট হাতে নাও, একটা টর্চ লাইট হাতে নিয়ে একটা দেয়ালের মধ্যে কি করো, একটা দেয়ালের মধ্যে এই যে সুইচ টিপ দাও। সুইচ টিপ দিলে কি বের হবে টর্চ লাইট থেকে? সুইচ টিপ দিলে টর্চ লাইট থেকে আলোক রশ্মি বের হবে, রাইট? সো টর্চ লাইট থেকে আলোক রশ্মিটা কীভাবে যাবে? প্রথমে সোজা এই বরাবর গিয়ে একটা বৃত্ত ক্রিয়েট করবে। তুমি একটা টর্চ লাইট একটু দূরে দাঁড়িয়ে, কাছাকাছি না, একটু দূরে দাঁড়াবা, একটু দূরে দাঁড়িয়ে দূরের থেকে, বেশি দূরে নাও, মোটামুটি ধরো তুমি 30 থেকে 50 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে একটা টর্চ লাইট নিবা। টর্চ লাইট নিয়ে দেওয়ালের মধ্যে লাইট মারো। তখন দেখতে পাবা দেয়াল বরাবর, যে বরাবর তুমি টর্চটা মারছো ওই বরাবর এখানে একটা গোলাকার বৃত্ত সৃষ্টি হয়েছে, যেখানের মধ্যে আলোর ইন্টেন্সিটি ম্যাক্সিমাম। খেয়াল করছো? দেখো তুমি যখন টর্চটা একদম সোজা একটা দেয়াল বরাবর মারছো, ওখানে দেখতে পাবা কি, ওখানে আমার আলোর ইন্টেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম, ওখানে আমার আলোর তীব্রতা ম্যাক্সিমাম, ওখানে আমার লব্ধি তরঙ্গের বিস্তার ম্যাক্সিমাম, ওখানে আমার আলোকের উজ্জ্বলতা ম্যাক্সিমাম। এরপর আস্তে আস্তে কি গোলাকার অংশটা এরপর যতই উপরের দিকে যাইতে থাকে, গোলাকার অংশটা সবচাইতে উজ্জ্বল গোলাকার অংশটা যতই তোমার উপরের দিকে যাইতে থাকবে ততই তোমার কি হালকা হতে থাকে না? গোলাকার অংশটা তোমার যতই উপরের দিকে যাইতে থাকে ততই কি হতে থাকে, ততই এটা হালকা হতে থাকে। গোলাকার অংশটা যতই উপরের দিকে যায় ততই কি হয়, হালকা হয়। বাট যেখানে বরাবর গোলাকার অংশটা পড়ছে, যেখানে বরাবর গোলাকার অংশটা পড়বে ওই অংশটা দেখো তো ম্যাক্সিমাম উজ্জ্বল না? ওই অংশটা হবে দেখিও ম্যাক্সিমাম উজ্জ্বল। সো এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল অপটিমাম। এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল অপটিমাম, যেখানে আমার আলোকের উজ্জ্বলতা সবচাইতে বেশি থাকে। তো এটাকে লিখে নাও কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল অপটিমাম। এটাকে লিখে দাও কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল অপটিমাম। সো কেন্দ্রীয় চরম কি? যেখানে আলোকের উজ্জ্বলতা সবচাইতে বেশি। সো এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এখানে হচ্ছে যেখানে, যেখানে আলোকের উজ্জ্বলতা সবচাইতে বেশি। সো যেখানে আলোকের উজ্জ্বলতা সবচাইতে বেশি ওটাই হচ্ছে সেন্ট্রাল অপটিমাম বা কেন্দ্রীয় চরম। জাস্ট এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো। ওকে ওকে, সবাই বুঝতে পারছো, ভেরি গুড। সো এখন দেখো এই যে এখানের এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি এটা লাইট। সো এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয়, এটা হচ্ছে কি কেন্দ্রীয় চরম, যেখানে আলোকের উজ্জ্বলতা ম্যাক্সিমাম। সো এভাবে কেন্দ্রীয় চরম থাকবে। কেন্দ্রীয় চরম মানে লাইট, এই লাইটের পর একটা শ্যাডো, লাইটের পর থাকবে একটা শ্যাডো, আবার শ্যাডোর পরে লাইট। সো দেখো লাইটের পর শ্যাডো, শ্যাডোর পর লাইট। সো দেখো ক্রমাগত আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার। সো এই জিনিসগুলো হচ্ছে কি ব্যতিচার ঝালর, এই জিনিসগুলো হচ্ছে কি ব্যতিচার ঝালর। ক্রমাগত আলো, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে অন্ধকার, এটা হচ্ছে আলো, এটা হচ্ছে আবার কি অন্ধকার, শ্যাডো মানে অন্ধকার আবার আলো। তাহলে এটা হচ্ছে আলো যেখানে গঠিত হয়েছে গঠনমূলক ব্যতিচার, শ্যাডো যেখানে হয়েছে ধ্বংসাত্মক ব্যতিচার, এখানে হয়েছে গঠনমূলক, এখানে হয়েছে ধ্বংসাত্মক, এখানে হয়েছে গঠনমূলক। তো এটা হচ্ছে ব্যতিচার ঝালর। তো একটা পর্দার মধ্যে আমরা কি পেলাম, ক্রমান্বয়ে আলোক এবং অন্ধকার অবস্থা পাইলাম। সো ইয়ংয়ের পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই। সো সে পর্দার মধ্যে কি গঠন করলো, ব্যতিচার প্রদর্শন করলো এবং আলোর তরঙ্গ ধর্মটাকে ভালো করে এক্সপ্লেন করছে। সো একটু আগে আমরা দেখছিলাম ইয়ংয়ের ব্যতিচার পরীক্ষার শর্ত হচ্ছে আলোর ব্যতিচার ধর্মটা কি পর্দার মধ্যে প্রদর্শন করানো এবং আলোর তরঙ্গ ধর্মটা কি করা, তরঙ্গ ধর্মটা প্রমাণ করা, তরঙ্গ প্রকৃতিটা প্রমাণ করা। ওয়েভ নেচার অফ লাইট ইয়ং কী করছে, শো করছে। সো এই জিনিসটাই হচ্ছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা। এখন এই ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা থেকে কি করা যায়, অনেকগুলো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বের করা যায়। আগে এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। আশা করি সবাই বুঝতে পারছো।
ওকে ওকে সো এখন আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো দেখব। এখন আমরা কি করব, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো একটু দেখব। আচ্ছা, সো এগুলো মুছে দিচ্ছি। আশা করি সবার লেখা শেষ, আশা করি সবার লেখা শেষ। সো যে চিত্রটা মুছে দিলাম এটাই আবার আঁকতে হবে, বাট একটু ডিফারেন্ট স্টাইলে। যে জিনিসটা মুছে দিলাম সেটা আবার একটু আঁকতে হবে। দেখো তাহলে দুইটা চির আঁকছিলাম আমরা, একটা হচ্ছে S1, এই ছিদ্রটা হচ্ছে S1, আর একটা ছিদ্র হচ্ছে কত S2, আর এটা হচ্ছে আমাদের পর্দা। সোজা করে দাও, এটা হচ্ছে আমাদের পর্দা, এটা হচ্ছে আমাদের পর্দা। সো S1 আর S2 এটা হচ্ছে দুইটা চির। সো এখানে S1 S2 দুটি চির, S1, S2 দুটি চির। ওকে, সো এই যে দুইটা চির S1 আর S2 এর মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে a। ঠিক আছে, তাহলে দেখো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত a। ভালো করে দেখো, এটা একটা চির, এটা একটা চির, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে আমি ধরে নিলাম a। এবার চির হতে পর্দার একটা দূরত্ব আছে, চির হতে পর্দার দূরত্ব হচ্ছে কত d। ঠিক আছে, তাহলে লিখে রাখো দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব a, দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব a, আর চির হতে পর্দার দূরত্ব কত, চির হতে পর্দার দূরত্ব সমান d। এতটুকু পর্যন্ত সবাই আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন কথা হচ্ছে আলোক রশ্মি তো এদিকে আসবে, একটা সোর্স থেকে, সূর্য থেকে আলোক রশ্মি আসবে, এসে ধরো, সো আমি ধরে নিলাম আলোক রশ্মি এখান থেকে আর এখান থেকে দুইটা আলোক রশ্মি এসে এখানে যে কোনো একটা বিন্দুতে গঠনমূলক ব্যতিচার গঠন করছে। কিভাবে গঠন করে, কেন গঠন করে, কিভাবে গঠিত হয়, সব আগের কনসেপ্টটাতে দেখাই ফেলছি। তো এখন আমি এখানে যে কোনো একটা জিনিস ধরে নিয়ে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো বের করে আনবো, এটাই হচ্ছে কাজ। সো এখন আমি ধরে নিব S1 থেকে আর S2 থেকে দুইটা তরঙ্গ একসাথে মিলিত হয়ে, S1 থেকে একটা তরঙ্গ আর S2 থেকে আরেকটা তরঙ্গ একসাথে মিলিত হলে, একসাথে ইন্টারসেক্টেড হলে কি গঠিত হয়, গঠনমূলক ব্যতিচার। তো সব সময় গঠনমূলক ব্যতিচার গঠিত হবে এমন না, ধ্বংসাত্মক ব্যতিচারও গঠিত হতে পারে। সো যাই হোক, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে যা কন্ডিশন, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে একই কন্ডিশন, যেহেতু আলো অন্ধকার পর্যায়ক্রমে আসে। সো একই ধরনের ক্যারেক্টারিস্টিক এখানে মেনটেন করা হয়। সো আমি ধরে নিলাম S1 আর S2 দুইটা উৎস থেকে দুইটা তরঙ্গ, এগুলো তরঙ্গ আকারে আসছে, বাট আমি জাস্ট লব্ধিটা দেখাচ্ছি। তো দুইটা তরঙ্গ একসাথে এখানে মিলিত হয়ে কি গঠন করছে, ধরো এই বিন্দুটা হচ্ছে P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার গঠন করছে। তাহলে এখানে এই বিন্দুটাকে নাম দাও P বিন্দু, এই বিন্দুটাকে নাম দাও হচ্ছে P বিন্দু। ওকে, ধরি S1 ও S2 থেকে দুটি আলোক তরঙ্গ সমদশায় পরস্পর আপতিত হয়ে P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার গঠন করে। P বিন্দুতে গঠনমূলক ব্যতিচার কি করে, গঠন করে। আচ্ছা, ওকে ফাইন। এখন আমাদের সোজা বরাবর কি গঠিত হবে, একটু আগে দেখাইছিলাম সোজা বরাবর গঠিত হবে কেন্দ্রীয় চরম। তাহলে দেখো এখান থেকে আলোক রশ্মি যে শুধু গঠনমূলক ব্যতিচার গঠন করার জন্য আসবে তা না, অনেকগুলো আলোক রশ্মি এই সোজা বরাবর যাবে না, সোজা বরাবর গিয়ে ইন্টারসেক্ট করবে না। এখান থেকে একটা গেল এই বরাবর, এখান থেকে একটা যাবে এই বরাবর। সো সোজা বরাবর যেটা যাবে ওই পয়েন্টকে তুমি ও বিন্দু নাম দাও। সো ও বিন্দুতে আমাদের গঠিত হবে কেন্দ্রীয় চরম। ওকে, ও বিন্দুতে কি গঠিত হয়েছে, ও বিন্দুতে গঠিত হবে একদম মানে সোজা, দুইটার মধ্যে একদম সোজা মধ্যবিন্দু দিয়ে যদি যাই, তাহলে দেখো S1 থেকে একটা আলোক রশ্মি আসছে, S2 থেকে একটা আলোক রশ্মি আসছে। তাহলে দেখো এইটা যতটুকু, এটাও ঠিক ততটুকু, এইটা যতটুকু, এটাও ততটুকু। তাহলে আমাদের S1O আর S2O সমান। তাহলে এই দুইটা তরঙ্গের মধ্যে কোনো পথের পার্থক্য নেই, কারণ
S1 থেকে আসার সময় ও বিন্দুতে আলোক রশ্মিটা যতটুকু পথ অতিক্রম করছে, S2 থেকে আসার সময় আলোক রশ্মিটা ও বিন্দুতে আসার সময় ঠিক ততটুকুই পথ অতিক্রম করছে। সো S1 থেকে একটা আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে আসলে যতটুকু পথ অতিক্রম করে, S2 থেকে আলোক রশ্মিটা ওই নির্দিষ্ট বিন্দুতে আসলে ঠিক যদি ততটুকুই পথ অতিক্রম করে, তাহলে এই দুইটা পথের মধ্যে কোনো পার্থক্য নাই। তার মানে S1 আর S2 থেকে আগত আলোক রশ্মিগুলোর মধ্যে কোনো পথ পার্থক্য নাই। সো যেখানে তোমার পথ পার্থক্য থাকবে না, সবসময় মাথায় রাখবা, যেখানে তোমার পথ পার্থক্য থাকবে না সেখানে সবসময় আলোকের তীব্রতাটা, আলোকের ইন্টেন্সিটিটা সবচাইতে বেশি হবে। ধরো তুমি একটা লাইট ফেলছো, যে পথে ফেলছো বিপরীত দিক থেকে আরেকজন ওই একই পথে লাইটটা ফেলছে। সো দুইটা লাইট যখন একসাথে মিলিত হবে, ওখানে আলোকের তীব্রতাটা হবে অনেক বেশি। তখন ওখানে আমার কেন্দ্রীয় চরম, যেহেতু তোমার কোনো পথ পার্থক্য নাই, সো এখানে কি গঠিত হবে? কেন্দ্রীয় চরম বা ম্যাক্সিমাম উজ্জ্বলতা। সো এখানে আমাদের গঠিত হবে হচ্ছে কেন্দ্রীয় চরম বা ম্যাক্সিমাম উজ্জ্বলতা, ম্যাক্সিমাম ব্রাইটনেস। কেন্দ্রীয় চরম বা ম্যাক্সিমাম ব্রাইটনেস, কেন্দ্রীয় চরম বা ম্যাক্সিমাম ব্রাইটনেস। সো এই জিনিসটা এবার তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে এখানে বরাবর মিড পয়েন্ট থেকে ডট ডট লাইন দিয়ে দাও। ওকে, সো লাইনগুলো কেন দিলাম? কারণ আছে এখানেও তুমি ঠিক সেমভাবে মিড পয়েন্ট থেকে কতগুলো ডটেড লাইন দিয়ে দাও। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আগে সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এতটুকু পর্যন্ত যা ব্যাখ্যা করলাম, এই ব্যাখ্যাটা সবার ক্লিয়ার কিনা এটা একটু জানাও, তাহলে আমি নেক্সট ব্যাখ্যাতে যাচ্ছি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। তাহলে এখন দেখো, এখন এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, আর এটা হচ্ছে কি প্রথম, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, আর এটা হচ্ছে কি একটা গঠনমূলক ব্যতিচার। সো গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে উজ্জ্বল বিন্দু, উজ্জ্বল ডোরা লিখে দাও, উজ্জ্বল ডোরা। গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে উজ্জ্বল ডোরা। এখন কেন্দ্রীয় চরম থেকে এটা কত নাম্বার উজ্জ্বল ডোরা সেটা আমরা জানি। কেন্দ্রীয় চরম থেকে পি বিন্দুটা কত নাম্বার উজ্জ্বল ডোরা সেটা আমরা জানি না। সো আমরা ধরে নিব কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরা হচ্ছে কি পি বিন্দু। সো ধরে নিই, সো এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে তুমি ধরে নিবা xn। xnটা হচ্ছে কি কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। কথাটা ক্লিয়ার? কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে কি xn। তাহলে লিখো, মনে করি কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার মনে করি কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে xn। ওকে, এখন আসো, এখন আমরা এখানে কিন্তু আরও একটা কাজ করি নাই, সমান xn এতটুকু পর্যন্ত রেখে দিলাম। এখন দেখো S1P আর S2P, দেখো এই যে S1 থেকে P, S1 থেকে যে আলোক রশ্মিটা পি বিন্দুতে গেছিল সেটা হচ্ছে S1P, আর S2 থেকে যে আলোক রশ্মিটা পি বিন্দুতে গেছিল এটা হচ্ছে S2P। এখন বলো S1P বড় নাকি S2P বড়? সেটা দেখেই বোঝা যাচ্ছে S1P আর S2P কি না, সমান না। আরেকটা জিনিস, S1 থেকে P এর দূরত্ব আর S2 থেকে P এর দূরত্ব কি সমান না। এখানে দেখতে পাচ্ছি S2Pটা অনেক বড়, তাহলে S1P আর S2P এই দুইটার মধ্যে কে বড়? S2P বড়। S1P আর এটা হচ্ছে S2P, কে বড়? S2P বড়। এবং এটা নিঃসন্দেহে আনডাউটেডলি আমরা বলতে পারি S1P and S2P are not equal। S1P and S2P are not equal মানে আলোক রশ্মি S1P থেকে P বিন্দুতে যাইতে যে দূরত্ব অতিক্রম করছে, S2P থেকে P বিন্দুতে যাইতে আরও বেশি দূরত্ব অতিক্রম করছে। সো এই ক্ষেত্রে আমার দুইটা আলোক রশ্মির মধ্যে বা দুইটা আলোক তরঙ্গের মধ্যে অবশ্যই পথের পার্থক্য আছে, কারণ যেহেতু দুইটা একই পথ অতিক্রম করে নাই, একটা অতিক্রম করছে S1P,
আরেকটা অতিক্রম করছে S2P। দুইটা যেহেতু একই পথ অতিক্রম করে নাই, সেহেতু আমরা বলতে পারি দুইটা তরঙ্গের মধ্যে অবশ্যই পথ পার্থক্য আছে। তাহলে পথ পার্থক্য কত? বড়টা থেকে তুমি ছোটটা বাদ দিয়ে দিলে যত হবে তত। তাহলে লিখো পথ পার্থক্য সমান, তাহলে লিখো পি বিন্দুতে, ওকে, পি বিন্দুতে S1 থেকে S1 ও S2 থেকে আগত আলোক রশ্মির পথ পার্থক্য সমান S2P মাইনাস S1P। কেন? কারণ বড়টা থেকে ছোটটা বাদ দিলেই তো তুমি পথ পার্থক্য পাবা, রাইট? সো S2P মাইনাস S1P। এখন এখানে আমি একটা কাজ করব, এখন এখানে একটা ছোট কাজ আছে। কাজটা হচ্ছে আমি S1 থেকে S2P এর উপর একটা লম্ব টানবো। কী করব? S1 থেকে, এই যে S1 হচ্ছে এই পয়েন্টটা, S1 থেকে S2P এর উপর একটা লম্ব টানবো। এমনভাবে লম্ব টানবো যেন লম্বটা S1P এর সমান একটা অংশ ছেদ করে। S1 থেকে আমি S2P এর উপর এমনভাবে একটা লম্ব টানবো যেন S2B, এই লম্বটা হচ্ছে ধরো S2B। তো দেখো S1 থেকে S2P এর উপর আমি এমনভাবে একটা লম্ব টানলাম S2B যেন BP আর S1P সমান হয়, যেন তোমার এই দূরত্বটা আর এই দূরত্বটা কি হয়? সমান হয়। তাহলে আমি লম্বটা এমনভাবে টানলাম যেন আমাদের এই দূরত্বটা আর এই দূরত্বটা কি হয়? এই দূরত্ব আর হচ্ছে এই দূরত্বটা কি হয়? সমান হয়। আরেকবার বলতেছি, আমি S1 থেকে S2P এর উপর S1B এমন একটা লম্ব টানলাম যেন আমাদের S1P, এই যে S1P আর BP কি হয়? সমান হয়। আশা করি এখন বুঝে গেছো। তাহলে দেখো আবার S1 থেকে S2P এর উপর S1B লম্ব এমনভাবে টানি যেন এই যে এইটা আর এইটা কি হয়? সমান হয়। তা যেন S1P সমান কত? S1P সমান BP, S1P সমান BP, ঠিক আছে? ওকে, S1P সমান তাহলে কি পেলাম? BP পেলাম। আচ্ছা, এবার একটু আগে দেখো, এখানে আমি লিখছিলাম পথ পার্থক্য কত? S2P মাইনাস S1P, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও। তাহলে এই মানটা S1P এর মানটা যদি তুমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দাও, এই যে এখানে যদি বসাই দাও, তাহলে কি হবে দেখো। তাহলে লিখো S1P এর মান 1 সঙ্গে বসিয়ে পাই, S1P এর মান এক নঙ্গে বসিয়ে পাই। তাহলে দেখো S1P এর মানটা 1 নম্বরে বসালে পথ পার্থক্য কত আসবে? পথ পার্থক্য সমান S2P মাইনাস S1P এর জায়গায় কি বসবে? BP বসবে। S1P এর জায়গায় BP বসবে। এখন তোমরা চিত্র থেকে আমাকে বলো, চিত্র দেখে আমাকে বলো, আমি যদি S2P থেকে BP বাদ দিই, S2P হচ্ছে এই পুরোটা, এই পুরোটা থেকে আমি যদি BP বাদ দিই, S2P থেকে আমি যদি BP বাদ দিই, আর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? S2P থেকে আমি যদি BP বাদ দিই, আর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? সবাই বলো, হাত দিয়ে তো দেখাই দিলাম। তো সবাই বলো S2P থেকে যদি আমি BP বাদ দিই, তাহলে আর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে? সবাই একটু জানাও। S2P থেকে BP বাদ দিলে কতটুকু অংশ অবশিষ্ট থাকে? জানাও। মোহাম্মদ আরিজ রাহাত, কারেক্ট আনসার S2B। এই যে এতটুকু অংশ অবশিষ্ট থাকে, তাহলে হচ্ছে S2B। সো এখান থেকে আমাদের পথ পার্থক্য কত আসলো? S2B। আচ্ছা, তাহলে আমরা এতটুকু পর্যন্ত রেখে দিলাম আপাতত। এখন এখানে দেখো, এখানে আমরা ব্যতিচার কোণগুলো বসাই নাই। সো ব্যতিচার কোণগুলো খুবই সিম্পল কিছু হিসাব। তাহলে দেখো এই যে এই কোণগুলো হচ্ছে ব্যতিচার কোণ। দেখো এখানে এখন আমরা কি করব? ব্যতিচার কোণ বসাবো। আমরা এখন কি করব? ব্যতিচার কোণ বসাবো, ব্যতিচার কোণ। সো দেখো এই যে এই কোণগুলো হচ্ছে ব্যতিচার কোণ, এই যে থিটা, এটা হচ্ছে কত? থিটা। তারপরে এই যে এই কোণটা,
এরপর হচ্ছে আমার, এরপর হচ্ছে কোথায় কোথায় গেল, এই কোণগুলো হচ্ছে কি ব্যতিচার কোণ, ঠিক আছে। এই কোণটা ব্যতিচার কোণ, এই কোণটা ব্যতিচার কোণ, মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কোণ, এই কোণগুলো হচ্ছে ব্যতিচার কোণ। মানে তোমার কেন্দ্রীয় চরমের সাথে সবসময় আলোক রশ্মিগুলো যে কোণ, যে অ্যাঙ্গেল জেনারেট করবে এগুলো হচ্ছে কি ইন্টারফারেন্স অ্যাঙ্গেল বা ব্যতিচার কোণ। সো এই কোণগুলোকে তুমি চাইলে থিটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো, এই কোণগুলোকে তুমি চাইলে থিটা দ্বারা কি করতে পারো, প্রকাশ করতে পারো, যেগুলো সব থিটা, ঠিক আছে। এগুলো সব হচ্ছে থিটা বা ব্যতিচার কোণ। সবসময় কেন্দ্রীয় চরমের সাথে আলোক রশ্মিগুলো যে কোণ উৎপন্ন করবে এগুলো হচ্ছে ব্যতিচার কোণ। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো, এই যে এই কোণটা তো কেন্দ্রীয় চরমের সাথে হয় নাই, তাহলে এটা কোন অ্যাঙ্গেলে ব্যতিচার কোণ? আনত তল নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছো না? নিউটনিয়ান বলবিদ্যায় তোমার এই ধরনের একটা অ্যাঙ্গেল ছিল, নিউটনিয়ান বলবিদ্যায় ছিল এই যে এটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তখন একটা বস্তু যদি এভাবে থাকে, এভাবে সে যদি নত থাকে, তখন তার এমজিকে, এই যে এমজিকে আমরা দুটো অংশে ভাগ করতাম, যে এই কোণটা থিটা হইলে এই কোণটাও থিটা হইতো, বাট এই কোণটা থিটা হইলে যে এই কোণটা থিটা হবে, এটা কি প্রমাণ ছাড়া বোঝা যাইতো? বোঝা যাইতো না। সো ভালো করে বুঝো, নিউটনিয়ান বলবিদ্যায় আমরা পড়ছিলাম যে এটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণ আনত একটা তল, এখানে একটা কেজি ভরের বস্তু আছে। সো এমজিটা কাজ করতেছে নিচের দিকে, এমজিকে আমরা দুইটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে তল বরাবর, একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। সো এই কোণটা থিটা হইলে এই কোণটাও থিটা হতো, বাট সেটা প্রমাণ ছাড়া বোঝার উপায় ছিল না। সো এখান থেকে তুমি সিম্পলি লজিকটা বুঝে নাও, এই কোণটা থিটা হইলে এই কোণটাও কি হবে, থিটা হবে। এত বিশাল প্রমাণে যাওয়ার দরকার নেই, সিম্পলি তুমি বুঝে নাও এই কোণটা থিটা হইলে এই কোণটাও কি হবে, থিটা হবে। ওকে, এই সিম্পল লজিকটা বুঝে নিলেই হয়, ঠিক আছে। এখন আমরা ওই সিম্পল লজিকটা বুঝে নিয়ে, প্রত্যেকটা কোণ এখানে অত্যন্ত ক্ষুদ্র, প্রত্যেকটা কোণই এখানে অত্যন্ত ক্ষুদ্র। সো প্রত্যেকটা কোণই কি সমান, প্রত্যেকটা কোণই পরস্পর সমান। ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় চরমের সাথে যে অ্যাঙ্গেলগুলো জেনারেট হয় বা যে অ্যাঙ্গেলগুলো ক্রিয়েট হয়, প্রত্যেকটা কোণ অত্যন্ত ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যে এরা প্রায় টেন্স টু জিরো, প্রায় টেন্স টু এরা সমান। ওকে, সো এই জন্য আর এই কোণটা আর এই কোণটা যে সেম কোণ, এটা প্রমাণ করার দরকার নেই। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আসো, এই জিনিসটা একটু লম্বা ছিল। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার, পথপার্থক্য হচ্ছে S2B। এখন এখানে আমাদের একটা কাজ আছে, কাজটা হচ্ছে, আচ্ছা দুইটা কাজ আছে, কাজগুলো একটু করে নিই। তাহলে দেখো S1 S2 আর B, এটা একটা সমকোণী ত্রিভুজ হয় কিনা দেখো তো। এই যে আমি একদম বোল্ড করে দিচ্ছি, S1 S2 B। দেখো S1 S2 B কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়, S1 S2 B একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজ S1 S2 B হতে, ত্রিভুজ S1 S2 B হতে কি পাই দেখো, এই যে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। সো থিটা যার সাথে থাকে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এখানে থিটা যার সাথে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অতিভুজ, সরি বড়টা হচ্ছে অতিভুজ। থিটা যার সাথে থাকবে, ছোটটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের S1 B হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমার লম্ব, বিকজ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব, আর বড়টা হচ্ছে কি অতিভুজ। সো এখন আমরা সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। সো লম্ব কত, লম্ব হচ্ছে যে এটা S2B। তাহলে সাইন থিটা সমান, লিখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ কোনটা, বড়টা, S1 S2, S1 S2, S2B সমান হচ্ছে কত, S1 S2। সো এখান থেকে আমরা দেখো, আচ্ছা S2B, এখন দেখো S1 থেকে S2 এর দূরত্ব কত, A না। সো এটা হচ্ছে কত, A। সো এখান থেকে আমরা লিখতে পারি S2B সমান, S2B সমান কত, S2B সমান হচ্ছে A সাইন থিটা, S2B সমান হচ্ছে কত, A সাইন থিটা। এই যে এখন আমাদের একটা বিরাট জিনিস চলে আসলো, S2B সমান কত আসলো, A সাইন থিটা। এখন এই যে এই মানটা এখন আমি কোথায় বসাবো দেখো, এই মানটা এখন আমি এখানে বসাই দিব, এই মানটা এখন আমি কোথায় বসাই দিব, এখানে বসাই দিব, ঠিক আছে। ভালো করে দেখো, এই যে S2B সমান আসছে A সাইন থিটা, এই মানটা আমি এখন এখানের মধ্যে বসাবো, S2B এ বসাবো। তাহলে কত হবে, সমান A সাইন থিটা আসবে। তাহলে আমাদের পথপার্থক্য অ্যাকচুয়ালি কত আসলো, আমাদের পথপার্থক্য আসলো অ্যাকচুয়ালি A সাইন থিটা, আমাদের পথপার্থক্য অ্যাকচুয়ালি কত, A সাইন থিটা। এখন এই জিনিসটা পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো, পথপার্থক্য অ্যাকচুয়ালি কত আসলো, A সাইন থিটা আসলো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো, আমাদের পথপার্থক্য আসবে A সাইন থিটা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো।
আমাদের পথপার্থক্য আসবে এ সাইন থিটা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা নাজিয়া, বুঝতে পারছো? ওকে, আছেই তো মনে হয় 3 জন, হ্যাঁ লাইভে আছেই 3 জন। সো যে 3 জন তোমরা ক্লাস করছো তোমরা বুঝতে পারছো কিনা জানাও। ওকে ওকে, মোটামুটি যে 3 জন ক্লাস করতেছো তারা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন একটু আগেই বলছি এখানে থাকা প্রত্যেকটা থিটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। তাহলে থিটা যদি খুব ক্ষুদ্র হয় তুমি এখানে দুইটা জিনিস লিখতে পারবা। দেখো, থিটা খুব ক্ষুদ্র হলে, থিটা খুব ক্ষুদ্র হলে সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি টেন্স টু ট্যান থিটা। এটা ক্যালকুলেটর হিসাব করে দেখতে পারো, যখন থিটার ভ্যালুটা খুবই কম তখন ওই থিটার সাইনের মান যা আসবে ওই থিটার ট্যানের মান কিন্তু তাই আসবে। এটা হচ্ছে লজিক। থিটা যদি খুবই ক্ষুদ্র হয় ওই থিটার সাইনের ভ্যালু যা আসবে ওই থিটার ট্যানের ভ্যালু কি ঠিক সেম আসবে। সো থিটা খুব ক্ষুদ্র হইলে ওই থিটার সাইনের ভ্যালু যা ওই থিটার ট্যানের ভ্যালু কিন্তু তাই। সো এখন দেখো এখানে আমরা ট্যান থিটা সমান প্রুফ করব। আচ্ছা, এটা কোন ট্রায়াঙ্গেল থেকে? এই যে এখন আমি আরেকটা নতুন ট্রায়াঙ্গেল নিব, সেটা আমি একটু বোল্ড করতেছি। দেখো, আরেকটা নতুন ট্রায়াঙ্গেল নিব, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এই যে এটা, এই পয়েন্টকে নাম দাও তুমি এ। সো এখন যে ট্রায়াঙ্গেলটা নিব এ ও পি, এখন আমি যে ট্রায়াঙ্গেলটা নিব সেটা হচ্ছে এ ও পি। এখন আমি যে ট্রায়াঙ্গেলটা নিব সেটা হচ্ছে এ ও পি। আচ্ছা, আমি একটু ভালো করে মার্ক করি। এই যে দেখো এটা। আচ্ছা, তাও যদি বুঝতে সমস্যা হয়, ওকে আমি ব্লু কালার দিয়ে বা রেড কালারটা মেবি বেশি ফুটে, সো রেড কালার দিয়ে মার্ক করি। হ্যাঁ, এ ও পি। ওকে দেখো, এ ও পি মার্ক হচ্ছে। হ্যাঁ, এখন বুঝতে সুবিধা হবে, মার্ক হয়ে গেল। এই যে দেখো, এখন এখানে যে ট্রায়াঙ্গেলটা ডিফারেন্ট দেখাচ্ছে, এখন আমি ওটা নিয়েই কাজ করব। এই যে এটা আমি একটু ভালো করে লিখি। এই যে এ ও পি ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, যার এই কোণটা হচ্ছে কত? এই কোণটা হচ্ছে থিটা। ওকে, এই যে এখানে লিখছিলাম এই কোণটা হচ্ছে থিটা। এ ও পি। সো থিটা খুব ক্ষুদ্র হলে ত্রিভুজ এ ও পি হতে কি পাই? সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি টেন্স টু ট্যান থিটা। তো এখন দেখো, ট্যান থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। সো এই যে ত্রিভুজ এটা নিলাম এ পি ও অথবা এ ও পি, এখানে লম্ব কোনটা? এই যে এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে আমাদের এক্সএন। সো আমাদের লম্ব কত? লম্ব হচ্ছে এক্সএন। আর ভূমি কত? এই যে এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি মানে এই যে এই দূরত্বটা, এই দূরত্বটা। সো একটু আগে দেখো এই দূরত্বটা কত ধরে নিয়েছিলাম? ডি। এই দূরত্বটা হচ্ছে ভূমি, ও এ হচ্ছে ভূমি, আর আমাদের ওপি হচ্ছে লম্ব। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্সএন আর ভূমি হচ্ছে কত? ডি। তাহলে ট্যান থিটা সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি টেন্স টু ট্যান থিটা এক্সএন বাই কত? ডি। তাহলে সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি টেন্স টু ট্যান থিটা সমান কত? এক্সএন বাই ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান কি লিখতে পারি? এক্সএন বাই টি। সুতরাং এখান থেকে আমরা যেহেতু দুইটাই সমান, থিটা খুবই ক্ষুদ্র, সাইন থিটা ট্যান থিটা সমান, তাহলে লেখা যায় ট্যান থিটা সমান বের করলাম, বাট লিখবো কি দিয়ে? সাইন থিটা দিয়ে, বিকজ আমাদের এখানে সাইন থিটা আছে, প্রমাণে সাইন থিটা বের করতে হবে। তাহলে দেখো সাইন থিটা সমান এক্সএন বাই কত? ডি। তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্সএন বাই ডি। তাহলে এখন দেখো আমরা এখন এটা এখানের মধ্যে বসাবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা জানো? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও, তাহলে আমি নেক্সটে চলে যাই। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। ওকে, আমি তাহলে উপরের জিনিসগুলো একটু মুছি। সো এখানের মধ্যে দেখো পি বিন্দুতে কি গঠিত হচ্ছে। আচ্ছা, এখানে আমি সাইন থিটার ভ্যালুটা পাইছি, এখানে রেখে দিই আর কি। ওকে, সমস্যা নেই। সাইন থিটার ভ্যালুটা এখানে রেখে দিলাম, ধরো কত নাম্বার? 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। আচ্ছা, পি বিন্দুতে আমি দেখো উজ্জ্বল ডোরা পাইছি। সো উজ্জ্বল ডোরা মানেই হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তাহলে এখন গঠনমূলক ব্যতিচারের জন্য আমার পথপার্থক্য কত ছিল একটু খেয়াল করে দেখো।
সো যেহেতু লিখো, যেহেতু পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়, যেহেতু আমার পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যায়, সো আমরা জানি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তোমার পথপার্থক্যের শর্ত কি? আমরা জানি গঠনমূলক, খাতা খুলে দেখো, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্যের কি শর্ত পড়াইছিলাম? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য টুয়াইস এন ইন্টু ল্যামডা বাই 2 ছিল কিনা? পি বিন্দুতে দেখো উজ্জ্বল ডোরা, আমরা ধরে নিয়েছিলাম পি বিন্দুতে উজ্জ্বল ডোরা, সো গঠনমূলক ব্যতিচারই গঠিত হবে, কারণ গঠনমূলক ব্যতিচারেই শুধুমাত্র উজ্জ্বল ডোরা গঠিত হয়। সো যেহেতু পি বিন্দুতে উজ্জ্বল ডোরা, সেহেতু পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার। এখন গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে একটু আগে আমরা লব্ধি তরঙ্গের বিস্তার দিয়ে প্রমাণ করছিলাম যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমার ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয় পথপার্থক্য। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমার পথপার্থক্য কত? টুয়াইস এন ইন্টু ল্যামডা বাই 2। সো এটাকে যদি জেনারেলাইজড করি তাহলে 2 কাটা যায়, এখানে আর থাকে কত? এন ল্যামডা, রাইট? সো এটা কি? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য। আবার এই পুরো গঠনমূলক ব্যতিচারটা অ্যানালাইসিস করে, পুরো গঠনমূলক ব্যতিচারটা অ্যানালাইসিস করে পথপার্থক্য কত পাইছি? সাইন থিটা। সো এটা একটা, এটাও কিন্তু আমার পুরোটা গঠনমূলক ব্যতিচারের জন্য পথপার্থক্য পাইছে সাইন থিটা। এটা বাই ডিফল্ট সূত্র অনুযায়ী আসছে কত? এন ল্যামডা। তাহলে আমার এই পথপার্থক্য আর এই পথপার্থক্য কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে এখন দেখো, এই যেগুলো মুছে দিই, এখন এগুলোর আর দরকার নেই। ওকে, সো এখন দেখো, এটাকে তুমি দেখো, পথপার্থক্য এখানে হচ্ছে সাইন থিটা, এখানে পথপার্থক্য হচ্ছে এন ল্যামডা। এখানে পথপার্থক্যটা কিসের জন্য? গঠনমূলক ব্যতিচারের জন্য। এখানে যে পথপার্থক্যটা পাইছি এখানেও কিন্তু এটা গঠনমূলক ব্যতিচারের জন্য। সুতরাং এই পথপার্থক্য যা, এই পথপার্থক্য কিন্তু তা। আবার দেখো, এটা আসছে কিসের জন্য? গঠনমূলক ব্যতিচারের জেনারেলাইজড, যেটা সাধারণ পথপার্থক্যের ইকুয়েশন। আর এটা আমাদের প্রমাণ করে, পুরো জিনিসটা প্রমাণ করে আসছে পথপার্থক্যের ইকুয়েশন। সো দুইটাই আসছে কিসের জন্য? গঠনমূলক ব্যতিচারের জন্য। তাহলে এইটা আর এটা কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে এখন দেখো, অর্থাৎ সো দেখো, অর্থাৎ এ সাইন থিটা সমান এন ল্যামডা, অর্থাৎ এ সাইন থিটা সমান এন ল্যামডা। দুইটাই হচ্ছে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথপার্থক্য। সো দুইটা যেহেতু একই জিনিস, তাহলে দুইটা সমান। তাহলে এ সাইন থিটা সমান এন ল্যামডা। তাহলে দেখো, এ ইন্টু সাইন থিটার ভ্যালু কত? এক্স এন বাই ডি। তো সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স এন বাই কত? ডি, সমান হচ্ছে এন ল্যামডা। ওকে, সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স এন বাই ডি, এটা হচ্ছে এন ল্যামডা। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স এন সমান এন ইন্টু ল্যামডা ডি বাই এ। সো এক্স এন সমান এন ইন্টু ল্যামডা ডি বাই এ, যেখানে আমার দেখো এক্স এনটা কি? এক্স এনটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে এনতম। সো এটা তুমি কিসের জন্য পাইছো? উজ্জ্বলের জন্য না? মজার ব্যাপার হলো সেম জিনিসটা তুমি অন্ধকারের জন্য পাবা। মজার ব্যাপার হচ্ছে সেম জিনিসটা তুমি কিসের জন্য পাবা? অন্ধকারের জন্য পাবা। সো কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল, বা এই যে কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল, এখানে সবসময় যে উজ্জ্বল গঠিত হবে এমন না, এখানে অন্ধকারও হতে পারতো। সো কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব এক্সএন হচ্ছে কি? এক্সএনটা হচ্ছে কি? কেন্দ্রীয় চরম থেকে এনতম উজ্জ্বল বা এনতম অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে এক্সএন। এরপর এনটা কি? এনটা হচ্ছে কততম উজ্জ্বল ডোরা বা কততম অন্ধকার ডোরা। তাহলে লিখে রাখো, এনটা হচ্ছে কততম উজ্জ্বল বা কততম অন্ধকার। এরপর ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে কি? যে আলোটা পড়ছে, কার তরঙ্গ দৈর্ঘ্য? আলোর, মানে যে তরঙ্গটা আসছে ওই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য। ডি কি? ডি হচ্ছে চির হতে পর্দার দূরত্ব। তো ডি হচ্ছে কি? চির হতে
পর্দার দূরত্ব। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, সো আমরা একটা ফর্মুলা বের করে ফেললাম। সো এটা হচ্ছে কি, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রীয় চরম থেকে এনতম চিরের কি মধ্যবর্তী দূরত্ব। এরপর আসো, আচ্ছা সেগুলো মুছে দেই। আচ্ছা, তো এরপরের সূত্রটা আমি কালকে দেখাই, কালকেও তোমাদের ক্লাস নিব। ক্লাসের স্কেডিউলটা আমি তোমাদেরকে কালকে সকালের দিকে গ্রুপের মধ্যে জানাই দিব। ধরে নাও কালকে ধরে নাও বিকালের পরে ক্লাস হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক। এখানে আরও দুইটা সূত্র প্রুফ আছে ছোট ছোট, বাট আমি একদমই টোটালি আর পারতেছি না। এখানে তোমার আরও দুইটা সূত্র আছে, এটা হচ্ছে একদম ফাইনাল, আর দুইটা সূত্র একদম এটার পরে 3-4 লাইনে চলে আসবে, বাট জিনিসগুলো একটু বোঝানোর আছে ডিটেলসে। সো এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে বুঝালেই তোমার ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা শেষ হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এই কনসেপ্টটা থেকেই তোমাদের সিকিউ আসবে, এবং আরও মজার ব্যাপার হচ্ছে এই কনসেপ্টটা থেকেই তোমাদের ভাগ্য যদি ভালো হয় 2টা সিকিউ পেয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এখানেই রাখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করবা। সো শুভরাত্রি সবাইকে।